বাসরাতে অত্র নিজের রুমে ঢুকতেই দেখলো তার বিয়ে করা বউ আভা শাড়ি ফেলে ব্লাউজ আর পেটিকোট পরে দাঁড়িয়ে আছে। বাসর ঘরে ঢুকে এরকম একটা দৃশ্য দেখতে অত্র তার জন্য মোটেই প্রস্তুত ছিল না। না চাইতেও অত্রের চোখ চলে যায় আবার পেটের বাম পাশে থাকা অসম্ভব সুন্দর তিলটার দিকে। তার চোখ আটকে যায় সেখানে। ফর্সা পেটের উপর কালো তিলটা চুম্বকের মতো আকর্ষণ করছে তাকে। ধীরে ধীরে সে একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছে। হঠাৎ করে হুঁশ ফিরে আসায় অত্র কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে ওঠে, এই মেয়ে, তোমার কি লজ্জা নেই? আভা পেছন ফিরে অত্রকে দেখে বিশাল বড় একটা শক খায়। ও দরজা লক করতে ভুলে গিয়েছে। আভা তাড়াতাড়ি নিজের থ্রিপিস নিয়ে বাথরুমে ঢুকে যায়। আভা বের হতেই অত্র তাকে খুব জোরে দেওয়ালের সাথে চিপিয়ে ধরে বলে, কান খুলে শুনে রাখো, আমি তোমাকে নিজের চেয়ে বিয়ে করে নি। পরিবারের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছে। আজ একটু আগে যেটা করেছ, ভুলেও দ্বিতীয়বার যেন এটা না হয়। তোমার এই চেহারায় আমার বাবা মাকে ফাঁসাতে পারলেও এই অত্রকে ফাঁসাতে পারবে না। আমি আফরাকে ভালোবাসি বলে খুব জোরে আভাকে ধাক্কা মারে। আভা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। অত্রর এই ব্যাপারে আভা একটু ঘাবড়ায়নি। ও তো এটাই চেয়েছিল, সংসার করার কোনো ইচ্ছে আভার নেই। আভা উঠে দাঁড়িয়ে অত্রকে বলল, ধন্যবাদ, আপনি আমার অনেক বড় একটা উপকার করলেন। আবার কথা শুনে অত্র অবাক হয়। আভা আবার বলতে থাকে, অনেক রাত হয়েছে, আপনার পাশে এক খাটের সোফায় আমার কোনো ইচ্ছে নেই। খাটে কেন বলছি, এক রুমে থাকার কোনো ইচ্ছে আমার নেই। আপনি বরং আপনার নিজের রুমে নিজের খাটে ঘুমান, আমি বেলকনিতে ঘুমাচ্ছি। আমাকে একটা কাঁথা আর বালিশ দিলেই চলবে। এবার আভার কথায় অত্র খুব অবাক হলো। এই নিয়ে বলে কি? যাই হোক, অভ্র আভাকে একটা বালিশ আর একটা কাঁথা দিয়ে দিল। আচ্ছা, আমি তাহলে যাই, গুড নাইট। অভ্র আভার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। একটু পর ফ্রেশ হয়ে নিজেও শুয়ে পড়ল। কি অদ্ভুত এই মেয়েটা! আমি এত রুড বিহেভ করলাম, ও কোনো রিয়েকশনই দেখালো না। কোনো তো রহস্য আছে ওর মধ্যে। ধুর, আমি এই মেয়ের কথা কেন তো ভাবছি। আমি তো আফরাকে ভালোবাসি। দেখি আমার বেবিকে একটা কল করি। কি হলো, পাগলিটা কল রিসিভ করছে না কেন? ওকে আমাকে ভুল বুঝলো? এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ল। এদিকে আভার আজ অনেক ভালো লাগছে। বাবা মা তাকে বোঝা মনে করতো, জোর করে তাকে বিয়ে দিল। কতই না ভয় পেয়েছিল সে। এই বিয়েতে আভার একটু মত ছিল না। অত্র তাকে মেনে নেয়নি, এটাই অনেক। এখন সে নিজের মতো করে বাঁচতে পারবে। সকালে ঘুম থেকে উঠে বেলকনি থেকে রুমে চলে আসে। তারপর একবার অত্রর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তারপর লাগেজ থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে চলে যায় গোসল করার জন্য। কিছুক্ষণ পরে একটা নীল শাড়ি পরে ভেজা চুলে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলে চিরুনি করার জন্য। হঠাৎ মুখের উপর পানির ছিটা পড়ায় ঘুম ভেঙে যায় অত্রের। তারপর বিরক্তি নিয়ে চোখ মেলে তাকায়, কিন্তু চোখ মেলে তাকানোর পর তার সব বিরক্ত যেন এক নিমিষেই দূর হয়ে যায়। সে চুপি চুপি দেখতে থাকে আভাকে। হঠাৎ আভার মনে হয় পেছন থেকে অত্র তাকে দেখছে। তাই সে পেছনের দিকে তাকায়, কিন্তু দেখে অত্র ঘুমিয়ে আছে। তারপর আভা উঠে আর একবার অত্রের দিকে তাকিয়ে নিচে কিচেনে চলে যায়। আভা চলে যাওয়ার পরে অত্র চোখ মেলে তাকায় আর নিজেই নিজেকে গালি দিতে থাকে। স্টুপিড অত্র, কি হয়েছে তোর? বারবার কেন ওই মেয়ের দিকে এভাবে তাকাচ্ছিস? আর একটু হলেই তো ধরা পড়ে যাচ্ছিলে। তারপর অভ্র টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আভা কিচেনে গিয়ে দেখে তার শাশুড়ি মা রান্না করছে। আভা তার কাছে গিয়ে তাকে সালাম করলো আর বলল, মা, আমি কি রান্নার কাজে আপনাকে হেল্প করব? না মা, তুমি এত সকালে এখানে কেন? আন্টি, আসলে রুমে থাকতে ভালো লাগছে না, তাই একটু আপনার কাজে হেল্প করতে এলাম। আন্টি বলছো কেন? আমি তোমার শাশুড়ি, আর শাশুড়ি তো মায়ের মতন। আমাকে তুমি মা বলে রেখো। আচ্ছা মা। অত্র কি ঘুম থেকে উঠেছে? জি না মা, এখনো ঘুমাচ্ছে। তুমি যাও, অত্রকে ডেকে তুলে বলো ফ্রেশ হয়ে নিচে আসতে। সবাই একসাথে ব্রেকফাস্ট করে নাও। কিছুক্ষণের মধ্যে সবাই বউ দেখতে আসবে। তোমাকে তো আবার রেডি হতে হবে, তাড়াতাড়ি যাও। আচ্ছা মা, ঠিক আছে। তারপর আভা রুমে এসে দেখে অত্র ফ্রেশ হয়ে সোফায় বসে কারোর সাথে ফোনে কথা বলছে। কারো যদি ফোনে কথা বলা শেষ হয়ে থাকে তাহলে নিচে চলে যাক, মা তাকে ব্রেকফাস্ট করার জন্য ডেকেছে। হ্যাঁ ইউ, আমার একটা নাম আছে। আই এম অত্র, অত্র আহমেদ। আপাতত আমি কারো নাম জানার জন্য ইন্টারেস্ট নই। এটা বলার সাথে সাথে অভ্র উঠে আভার গাল শক্ত করে চেপে ধরে বলে, হাউ ডেয়ার ইউ সে দ্যাট? আমার সাথে এইভাবে কথা বলার সাহস কি করে হয় তোমার? আবার ঝাড়ি মেরে অত্রের হাত সরিয়ে বলে, এখানে সাহস দেখানোর মতো কিচ্ছু বলিনি, যেটা ঠিক সেটাই বলেছি। আর একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নিন, ভুল করেও কথায় কথায় আমাকে টাচ করার মতো দুঃসাহস দেখাতে যাবেন না। এর পরিণাম কিন্তু ভালো হবে না। মাইন্ড ইট, মিস্টার অত্র আহমেদ।
এটা বলে আভা সোজা নিচে চলে যায়। আর এইদিকে অভ্র অবাক দৃষ্টিতে আভার চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, এ কেমন মেয়ে রে বাবা, ভেবেছিলাম আমি তাকে ইগনোর করব, এখন তো দেখছি উল্টো সে আমাকে ইগনোর করছে। শুধু ইগনোর নয়, রীতিমতো অপমান। না, এর জন্য ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে, হবেই। তারপর অত্র নিচে চলে যায় ব্রেকফাস্ট করতে। তারপর আভার দিকে এক নজর তাকিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। তারপর পাশ থেকে অত্রের ছোট বোন অদ্রিতা বলে, কি রে ভাইয়া, এরকম টমেটোর মতো লাল হয়ে আছিস কেন? মনে হচ্ছে যে কোনো সময় ফেটে যাবি। চুপ, একটা কথা না বলে চুপচাপ খা, না হলে টমেটোর মতো তোকে ফাটাবো। সবসময় ফাজলামি। হ্যাঁ আদ্রিতা, চুপচাপ খেয়ে নে, তোর ভাবিকে তো সাজাতে হবে নাকি? কি বলো আম্মু, আমার ভাবি এমনই যে সুন্দরী, তাকে যদি আরো সাজাই তাহলে তো লোকের নজর লেগে যাবে। এটা শুনে অত্রের আব্বু আমার দুজনেই হেসে ওঠে। তারপর অত্রের আব্বু আভাকে বলে, কিরে মা, এখানে তোর কোনো সমস্যা হচ্ছে না তো? না বাবা। দেখ, একদম লজ্জা পাবি না, এটা এখন তোরই বাড়ি, তাই যেভাবে সুবিধা হয় সেভাবেই থাকবি। ঠিক আছে বাবা। এটা শুনে অভ্র মনে মনে বলে, বাবা, তোমারও না মাথা খারাপ? সমস্যাকে জিজ্ঞেস করছো তার কোনো সমস্যা হচ্ছে কিনা? যত সব আদি খেদা। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করার জন্য। তার কিছুক্ষণ পর আদ্রিতার সব বান্ধবীরা চলে আসে। তাদের সবাইকে নিয়ে আদ্রিতা অত্রের রুমে চলে যায়। গিয়ে দেখে আভা বেডের উপর বসে আছে আর অত্র বেলকনিতে দাঁড়িয়ে আছে। আদ্রিতা অত্রের কাছে গিয়ে বলে, ভাইয়া এখন তুই বাইরে যা, আমাদের ভাবির সাথে কাজ আছে। তোদের কাজ তোরা কর, আমি কেন বাইরে যাব? আমি আমার রুম ছেড়ে কোথাও যেতে পারবো না। রুম ছেড়ে যেতে পারবি না নাকি বউকে রেখে যেতে পারবি না? কোনটা বলতো? দেখ, একদম আমার সাথে ফাজলামি করবি না। তুই একদিনেই বউ পাগল হয়ে গেছিস, সেটাতে কোনো দোষ নেই, আর আমি বললেই দোষ। তোর থাকতো তোর, আমি চলে যাচ্ছি রুম থেকে। এটা বলে অত্র রেগে রুম থেকে বের হয়ে যায়। আর এটা দেখে ওরা সবাই হাসতে থাকে। তারপর সবাই মিলে আভার সাথে গল্প করতে শুরু করে। গল্প করতে করতে দুপুর হয়ে যায়। সারা বাড়ি ভর্তি মেহমান। দুপুরবেলা পার্লারের লোক এসে আভাকে সাজানো শুরু করলো। আভার বাসা থেকে আভার আম্মু আব্বু ভাই ভাবি সকলেই এসেছে। আভা বাবা মায়ের একমাত্র মেয়ে, সবার খুব আদরের। বউ ভাতের অনুষ্ঠান শুরু। আভাকে একটা বেগুনি রঙের শাড়ি পরানো হয়েছে। অত্র আভাকে দেখে ঝুঁকি ফেরাতে পারছে না। অসম্ভব সুন্দর লাগছে আভাকে, কিন্তু তাতে আমার কি? অত্র সব বন্ধুরা এসে অত্রকে কংগ্রেস করছে আর আভার এত এত প্রশংসা করছে। হেই ডুড, কি যে বলিস না, ওই মেয়ে কখনো আমার আফরার মতো হতে পারবে না। এটা শুনে সিয়াম বলল, দোস্ত, তুই জানিস না আফরার বিয়ে ঠিক হয়ে গেছে। তোর বিয়ের খবর শুনেই ওর ফ্যামিলি পছন্দ করে ছেলেটাকে হ্যাঁ বলে দিয়েছে। কি বলছিস তুই? না, এটা কখন হতে পারে না। আমার ইমিডিয়েটলি আপনার সাথে কথা বলতে হবে। দোস্ত, আজ তোর বউ ভাত, এখন এটা করা তো তোর ঠিক হবে না। অনুষ্ঠান মিটে গেলে না হয় যা করার করিস। আমার আর এক মুহূর্ত লেট করা যাবে না। বলে অভ্র কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। এদিকে আভা ওর বাবা মাকে দেখে একটু কান্না করেন, বরং তাদের কাছে গিয়ে বলেছে, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? এসেছো, খেয়েছো, এখন বাসায় চলে যাও। এটা শুনে আভার বাবা মা অবাক হয়েছে। তারপর আভার বাবা বলে, আভা, কি বলছিস এসব? আজ তোর বউ ভাত, আমরা তোকে নিতে এসেছি। আজ তুই আর অত্র আমাদের সাথে আমাদের বাসায় যাবি, এটাই তো নিয়ম। কোনো নিয়মের তোয়াক্কা করি না আমি। আর আমি কখনো তোমাদের বাসায় যাব না। তোমাদের কাছে বোঝা হয়েছিলাম, তাই এতদিন লোকের হাজার কথা শুনতে হয়েছে তোমাদের। কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আর তোমাদের কারো কথা শুনতে হবে না। বিয়ে করতে বলেছো, বিয়ে করেছি, এখন তোমরা শান্তিতে থাকতে পারবে। আমি এখন এই বাড়ির বউ, এখন থেকে আমাকে আমার মতো ভালো থাকতে দিবা। আমরা কেন এটা করেছি তুই ভালো করেই জানিস। আমরাও চাই আমাদের মেয়েটা হাসি খুশি থাকুক। অতীতে যা হয়েছে সব ভুলে যা মা, আমরা কেউ তোর খারাপ চাই না। অত্র তোকে খুব ভালো রাখবে, ওকে মেনে নে, দুজনে সুন্দর একটা সংসার সাজা। আভা শোন। আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে আভা ওদের সামনে থেকে নিজের রুমে চলে আসলো। আজ খুব কষ্ট হচ্ছে তার, কান্নায় বুক ফেটে যাচ্ছে। মনে হচ্ছে এতদিন জমিয়ে রাখা কষ্টগুলো আজ আভার চোখ বেয়ে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে। আভার মা বাবা কোনো রকম অত্রের বাবা মাকে বুঝিয়ে সুঝিয়ে অত্রদের বাসা থেকে বিদায় নিয়ে অত্র আভাকে ছাড়াই নিজের বাসায় চলে গেল। এদিকে অত্র আফরার কাছে এসেছে। এখন আফরার সাথে কথা বলাটা খুবই জরুরি। অত্র আরফাদের বাড়ি এসে দেখে আরফাদের বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, যেটা দেখার সাথে সাথে অত্রের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠে।
সে ধীর পায়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার পাগুলো যেন চলতেই যাচ্ছে না। অত্র কোনো রকম বাসার মধ্যে ঢুকে একজনকে জিজ্ঞেস করে, আরফা কোথায়? আপনার তো আজ গায়ে হলুদ, কিন্তু আপনি কে? এটা শোনা মাত্র অভ্র আর দাঁড়িয়ে থাকতে পারলো না। সামনের দিকে এগিয়ে যেতেই দেখতে পারলো আফরা খুব সুন্দর করে হলুদের সাজে স্টেজে বসে আছে। এটা দেখার সাথে সাথে অত্রের দমটা যেন বন্ধ হয়ে যাবে এরকম মনে হয়। স্টেজের পাশে গিয়ে অত্র আরফাকে ডাকে। আফরা? হঠাৎ অত্রের কণ্ঠ শুনে আরফা চমকে উঠে তাকিয়ে দেখে স্টেজের পাশে অত্র দাঁড়িয়ে আছে। তুমি এখানে এসেছো কেন? তোমার তো এখন নতুন বউয়ের সাথে থাকার কথা, তাই না অত্র? আফরার মুখে এমন কথা শুনে অত্রের রাগ চরমে পৌঁছালো। আফরাকে সবার সামনে স্টেজ থেকে টানতে টানতে একটা খালি রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দিল। এসবের মানে কি আফরা? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? আমার বাসা থেকে আমাকে জোর করে বিয়ে দিয়ে দিছে। আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। আমি তোমার কাছে একটু সময় চেয়েছি, আর তুমি এইভাবে আমাকে না জানিয়ে বিয়ে করতে চাচ্ছ? আফরা প্লিজ এমনটা করো না, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শোনো অত্র, যা হয়ে গেছে তুমি মেনে নাও। এই দেখো, আমিও আমার ভাগ্যকে মেনে নিয়েছি। তুমি যদি আমার হতে তাহলে তোমার ফ্যামিলি আমার সাথেই তোমার বিয়ে দিত, কিন্তু তারা আমাকে পছন্দ করেনি, তোমার বউকে পছন্দ করেছে। আমি জানি তুমি ওকে মেনে নাওনি, এখনো ওকে স্ত্রীর মর্যাদাও দাওনি। আমি চাই তোমরা একটি সুখী দাম্পত্যের মতো জীবনযাপন করো। প্লিজ অত্র, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমরা এক হতে পারিনি তো কি হয়েছে, আমাদের বন্ধুত্ব তো সারা জীবন থাকবে। আফরা ওটা কোনো মেয়ে না, একটা চুড়েল। তুমি জানো না, ওকে মেনে নেওয়া আমার পক্ষে ইম্পসিবল। আমি তোমাকে খুব ভালোবাসি আফরা। তুমি প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমরা খুব দূরে চলে যাব, একটা সুন্দর সংসার সাজাবো। অত্র, আমার হাত ছাড়ো, এটা আর সম্ভব না। কাল আমার বিয়ে, প্লিজ তুমি চলে যাও। আফরা প্লিজ বোঝার চেষ্টা করো। তুমি কেন বুঝছো না? আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার চাই। অত্র আরফাকে খুব জোরে দেয়ালের সাথে চেপে ধরে। অত্র, আমার লাগছে, ছাড়ো আমায়। তুমি বলো, তুমি এই বিয়ে ভাঙবে নাকি আমি ভাঙবো? আফরা অত্রকে খুব জোরে একটা ধাক্কা দিয়ে ঠাস করে অত্রের মুখে একটা জ্বর বসিয়ে দিল। ছি অত্র, তোমাকে আমি অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা স্বার্থপর সেটা ভাবতেও আমার কষ্ট হচ্ছে। চাইলে সব কিছুকে সম্ভব হয় না অত্র। আমাদের সমাজ, পরিবার, নিয়ম নীতি বলেও অনেক কিছু আছে। তুমি ভাবলে কি করে তোমার এমন একটা প্রস্তাবে আমি রাজি হয়ে যাব? নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়ের ঘর ভেঙে দেব? এটা তুমি ভাবতে পারলে কি করে? আফরা তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে ভুল বুঝি না অত্র, যেটা সত্যি সেটাই বলছি। শোনো, শুধু ভালোবাসলেই হয় না, ভালোবাসার মানুষটাকে আপনও করে পেতে ভাগ্যও লাগে, যেটা তোমার বা আমার কারোরই নেই। আর এটাই বাস্তব। বাস্তবতাকে মেনে নিতে শেখো অত্র। একটা কথা সবসময় মনে রাখবে, ওপরওয়ালা আভাকেই তোমার জীবনের সঙ্গী হিসেবে তৈরি করেছে, আমাকে নয়। তাই ওকে তুমি মেনে নাও। আমি হয়তো তোমার প্রথম ভালোবাসা ছিলাম, কিন্তু আভাই হবে তোমার শেষ ভালোবাসা। সেটা একদিন তুমি নিজেই বুঝতে পারবে। আর একটা কথা, আর কখনো নিজের ভালোবাসার দাবি নিয়ে আমার সামনে এসো না। আমার নতুন জীবনের জন্য দোয়া করো। আমি চাই না অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করতে। তুমি নিজেও সুখী হও, আমাকেও সুখী হতে দাও। ভালো থেকো অত্র, গুড বাই। এটা বলে আরফা রুম থেকে বের হয়ে চলে যায়, আর অত্র ছলো ছলো চোখে তার যাওয়ার পানি চেয়ে থাকে। ঘড়িতে রাত 1:30। ছুঁই ছুঁই অত্র প্রচন্ড নেশা করে মাতাল হয়ে নিজের বাসায় ফিরেছে। রুমে ঢুকে সোজা বিছানায় শুয়ে পড়ল। পরক্ষণেই মনে পড়ল আভার কথা। আজ ওর জন্যই অত্র আফরাকে হারালো। আজ ওকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। অত্র উঠে বেলকনিতে আভার কাছে গেল। আভা তখনও ঘুমে মগ্ন। ঘুমন্ত আভা মুখে হালকা চাঁদের আলো আর হালকা অন্ধকার মিলে এক অদ্ভুত সৌন্দর্যের সৃষ্টি করেছে, আর সেই সৌন্দর্য অত্রকে ভীষণভাবে আকৃষ্ট করছে। অত্রের মন চাইছে সবকিছু ভুলে আভার মাঝে ডুবে যেতে। অত্র হাঁটু মুড়ে আভার পাশে ফ্লোরে বসে পড়ে। তারপর আভার খুব কাছে চলে যায়, এতটা কাছে চলে যায় যে অত্র আভার প্রতি একটা নিঃশ্বাস অনুভব করতে পারছে। আবার মুখের দিকে তাকালেই অত্রর এক অদ্ভুত মায়া কাজ করে। এটা অত্র এর আগেও ফিল করেছে। ও জানে না এটা কি, হয়তো উপরওয়ালা সবটা উপর থেকে সেট করে রেখেছে। হঠাৎ অত্র কিছু একটা ভেবে আভাকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে রুমে এনে বিছানায় ছুঁড়ে মারে। হঠাৎ বিছানায় এইভাবে ধূপ করে পড়ার পরে আভার ঘুম ভেঙে যায়। তার চোখ যায় অত্রর দিকে। অত্র ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে তার দিকে। আভা তার কোনো পাত্তা না দিয়ে বলল, এসবের মানে কি? বলেছি না আমাকে কখনো টাচ করবেন না। বলে উঠে চলে যেতে চাইলে অত্র আভার হাত ধরে ফেলে। আভা বুঝতে পারে অত্র ড্রিঙ্ক করেছে। হাত ছাড়ুন আমার।
অত্র আরো জোরে আবার হাত ধরে এক ঝটকায় নিজের কাছে টেনে আনে। আভা চোখ বড় করে অত্রের দিকে তাকিয়ে থাকে। অত্রর এখনো হুঁশ নেই, ওকে এখন কিছু বললেও উল্টো রিয়াক্ট করতে পারে। অত্র আভার ঠোঁটের দিকে গভীরভাবে চেয়ে আছে। অত্র আভার ঠোঁটের দিকে এগিয়ে আসছে, আর আভার রাগে শরীর ঘিনঘিন করছে। আভা অত্রকে একটা ধাক্কা দিয়ে চলে আসতে গেলেই অত্র আবার আভার হাত ধরে আভাকে বিছানায় ফেলে দেয়। এক টানে আভার বুক থেকে শাড়ির আঁচল ফেলে নিজে আভার উপর লাফিয়ে পড়ে। আভা প্রচুর চেষ্টা করছে অত্রকে নিজের কাছ থেকে সরানো, কিন্তু কিছুতেই সরাতে পারছে না। আভা 2 হাত দিয়ে অত্রকে ধাক্কা দিচ্ছে। অত্র আবার 2 হাত শক্ত করে ধরে আবার গলায় মুখে অজস্র চুমু দিচ্ছে। একটু পর আবার হাত একটু ঢিল হলে আভা বিছানার সাইডে রাখা ফুলদানি দেখতে পায়। ওটা হাতের কাছে পেয়ে অত্রের মাথায় সজোরে একটা বাড়ি মারে। বাড়ি খাওয়ার সাথে সাথে অত্র আভাকে ছেড়ে মাথায় হাত দিয়ে ব্যথায় কাতরাতে থাকে। আভা ছাড়া পেয়ে এক দৌড়ে আদ্রিতার রুমের দরজায় গিয়ে জোরে জোরে নক করতে থাকে। এত রাতে দরজায় নক করার শব্দে আদ্রিতার ঘুম ভেঙে যায়। তারপর ভয়ে ভয়ে সে উঠে বসে বলে, কে বাইরে? আমি তোমার ভাবি, তাড়াতাড়ি দরজা খুলো। আবার গলা শুনিয়ে আদ্রিতা দৌড়ে এসে দরজা খুলে দেয়। আর দরজা খোলার সাথে সাথে আভা আদ্রিতাকে ছড়িয়ে ধরে কান্না করে দেয়। ঘটনার আকস্মিকতায় আদ্রিতা অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে ভাবি, তুমি কান্না করছো কেন? আভা কান্না করতে করতে বলে, তোমার ভাই মদ খেয়ে এসে আমার সাথে অসভ্যতামি করছে, আমি ওকে মেরেছি। কি বলো ভাবি? ভাইয়া মদ খাওয়া তো দূরের কথা, নামও শুনতে পারে না। তুমি ওয়েট করো, আমি দেখছি। তারপর আদ্রিতা অত্রের রুমে যেয়ে দেখে তার ভাইয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে। অত্র অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে। এটা দেখার সাথে সাথে আদ্রিতা চিৎকার দিয়ে ওঠে। ভাইয়া! আদ্রিতার চিৎকার শুনে আভা ভয়ে কেঁপে ওঠে, আর নিচে থেকে অত্রের বাবা মাও চলে আসে। তারপর অত্রের অবস্থা দেখে বলে, এ কি, অত্তরের কি হলো? মাথা দিয়ে তো রক্ত পড়ছে কেন? কিভাবে হলো এসব? আদ্রিতা, তুই এক্ষুনি ডাক্তারকে ফোন কর। আমি এক্ষুনি যাচ্ছি আম্মু। এটা বলে অদ্রিতা দৌড়ে ফোন নিতে রুমে এসে দেখে আভা গুটিসুটি মেরে বসে কান্না করছে। এটা দেখে আদ্রিতা আভাকে বলে, ভাবি, ভাইয়ার অবস্থা খারাপ, রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তুমি তাড়াতাড়ি ভাইয়ার কাছে যাও, আমি ডক্টরকে ফোন করছি। কিন্তু আব্বু আম্মু যদি কিছু জিজ্ঞাসা করে তখন আমি কি উত্তর দিব? এখন এসব নিয়ে কিচ্ছু বলার দরকার নেই, আগে ডক্টরকে আসতে দাও, তারপর দেখা যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে আভা নিজের রুমের দিকে পা বাড়ায়, কিন্তু তার পা যেন একদম চলতেই যাচ্ছে না। কোনো মতে সে রুমের দরজার পাশে এসে দাঁড়ায়, কিন্তু রুমের ভেতর ঢোকার সাহস পাচ্ছে না। একটু পর আদ্রিতা ডক্টরকে ফোন করে হাতে একটা ফার্স্ট এড বক্স নিয়ে এসে দেখে আভা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। তাই সে আবার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। ওদের দেখে অত্রের আব্বু বলে, কিরে আদ্রিতা, ডক্টরকে ফোন করেছিস? আর আভা কোথায় ছিল এতক্ষণ? এটা শুনে আভা কিছু বলার আগেই আদ্রিতা বলে ওঠে, হ্যাঁ, ডক্টরকে ফোন দিয়েছি। আর ভাবি আমার রুমে গিয়েছিল ফার্স্ট এড বক্স আনতে। আভাকে দেখতেই অত্রের বাবা বলল, আভা তুমি তো রুমে ছিলে, এসব কিভাবে হলো? আসলে বাবা, এখন এসব কথা কিভাবে বলবো? আল্লাহ, তুমি আমায় সহায় হও। কথাটা মনে মনে বলল আভা। তখনই আদ্রিতা এসে বলে, বাবা, ভাই আজ অতিরিক্ত ড্রিঙ্ক করে বাসায় এসেছে, যার ফলে টাল সামলাতে না পেরে পড়ে গিয়ে মাথা ফেটে গেছে। কি বলছিস? এসব অত্র তো কখনো ড্রিঙ্ক শুয়েও দেখে না, আজ হঠাৎ এসব করলো কেন? সেটা তো জ্ঞান ফিরলে জানা যাবে। এখন একটু চুপ করো, আপাতত রক্ত বন্ধ করার ব্যবস্থা করতে হবে। এটা বলে আদ্রিতা আভার দিকে একবার তাকিয়ে ফার্স্ট এড বক্স নিয়ে অত্রের পাশে বসে তুলা দিয়ে রক্ত পরিষ্কার করতে থাকে। তার কিছুক্ষণ পরে ডক্টর চলে আসে। তারপর সব ঘটনা শুনে কাটা জায়গা পরিষ্কার করে দিয়ে ব্যান্ডেজ করে দেয় আর কিছু ওষুধ দেয়। অত্রের আব্বু বলে, ডক্টর, ভয়ের কোনো কারণ নেই তো? না মিস্টার আশরাফ আহমেদ, ভয়ের কোনো কারণ নেই। আসলে রক্ত পড়েছে ঠিকই, কিন্তু কাটাটা তেমন গভীর নয়। কিন্তু এখনো যে জ্ঞান ফিরছে না। আসলে অত্র একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছি, তাই ওর অজ্ঞান হওয়ার পিছনে মাথা ফেটে যাওয়ার থেকে নেশাটা বেশি কাজ করেছি। এখন ঘুমাতে দিন, ঘুম ভাঙলেই আশা করি সব ঠিক হয়ে যাবে। এখন অনেক রাত, আমাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন, আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে ফোন দেবেন। আমি আবার আসি। আচ্ছা চলুন, আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। তারপর আশরাফ আহমেদ আর ডক্টর রুম থেকে বের হয়েছে। তখন অত্রের আম্মু বলে, আভা, আজ সারাদিন তোমার উপরে অনেক ধকল গেছে। তুমি এখন যাও আর আদ্রিতার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি অত্রের সাথে আছি। কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি যেটা বলছি সেটা শোনো। আমি আর একটা কথাও শুনতে চাই না। এটা শুনে আভা চুপচাপ আদ্রিতার সাথে আদ্রিতার রুমে চলে যায়। তারপর আদ্রিতার রুমে ঢোকার পরই তার হাত ধরে বলে,
থ্যাঙ্কস আদ্রিতা, তোমার জন্য এখন বড় বাচ্চা বেঁচে গেছি। কিন্তু কাল ওনার জ্ঞান ফেরার পরে কি হবে জানি না। এসব নিয়ে তোমাকে এত টেনশন করতে হবে না, কাল এ নিয়ে কথা বলা যাবে। এখন চুপচাপ ঘুমাতো। সকালে অত্রের ঘুম ভাঙতে মাথা ঝিমঝিমের সাথে সাথে মাথায় হালকা ব্যথা অনুভব করছে। তারপর মাথায় হাত দিয়ে বুঝতে পারে তার মাথায় ব্যান্ডেজ করা। পরক্ষণে তার গতরাতের সব কথা মনে পড়ে যায়। অত্রের গতরাতের সব কথা মনে পড়ে যায়। সে তার ভুল বুঝতে পারে। সকাল থেকে অত্র আভাকে খুঁজছে একবার সরি বলার জন্য। আভা অত্রের রুমে আসতে অত্র আভাকে নিজের কাছে ডাকে। আভা চুপচাপ অত্রের কাছে যায়। শোনো আভা, গতকাল তোমার সাথে খারাপ ব্যবহারের জন্য আই এম রিয়েলি সরি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, অতিরিক্ত ড্রেস করে ফেলেছিলাম। জানো, আমি কখনোই নামটাই শুনতে পারতাম না, আর এখন থেকে এটাই হবে আমার রোজকার সঙ্গে। যদি কিছু মনে না করেন তাহলে আমি কি জানতে পারি এসব করার কারণ কি? অত্র আভাকে তার আফরার সাথে সম্পর্কে সব কথা শেয়ার করলো। আর এটাও বলে আজ আফরার বিয়ে। আভা মনে মনে ভাবলো একটা মানুষ কিভাবে এতটা ভালোবাসতে পারে। একসাথে না থাকলেও ভালোবাসার মানুষটাকে সারা জীবন ভালোবাসা যায়। এরই মধ্যে অত্রর মা শাহানুর বেগম খাবার নিয়ে এসে হাজির। আভা, এই ধরো, এগুলো অত্রকে খাইয়ে ওষুধ খাইয়ে দাও। মা, আপনি খাইয়ে দিন। আভা এটা বলে নিজে নিজেই লজ্জা পেল। সরি মা, দিন আমাকে। মা, আমার ব্যথা মাথায় লেগেছে, হাতে না। দাও আমাকে, আমি নিজে নিয়ে খেতে পারবো। আচ্ছা নে ধর। বলে অত্রর মা চলে যেতে নিলেই আভা বলল, মা, আমি আসছি। আচ্ছা চলো। দুপুরে অত্রর ফোনে আফরার কল। আফরার কল এসেছে দেখে অত্র খুশিতে পাগল প্রায়। কল রিসিভ করতে যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি কষ্ট পেতে হলো। অত্র, আজ তুমি আর তোমার বউ আমার বিয়েতে চলে এসো। আমি আমার বিয়েতে তোমাকে আমার সামনে দেখতে চাই। প্লিজ এসো অত্র। অত্র গলা দিয়ে যেন কোনো কথা বের হচ্ছে না, তবু উত্তরে বলল, অবশ্যই আসবো। আমি আমার ভালোবাসার মানুষকে বউ সাজে দেখতে চাই। না চাওয়া সত্ত্বেও অত্রর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আচ্ছা অত্র, ভালো থেকো, ঠিক সময় চলে এসো। আভা রুমে আসতে অত্র আভাকে তৈরি হতে বলে। আভা প্রশ্নের উত্তরে অত্র বলল, আফরা কল করেছিল, ইনভাইট করলো তোমাকে আর আমাকে। ওর বিয়েতে যেতে বলেছে, তাই সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আপনি যাবেন ওই বিয়েতে? সহ্য করতে পারবেন তো? বেশি কথা না বলে তাড়াতাড়ি রেডি হও। আমি যাব না। কি বললে? আচ্ছা যাব তো, এত রাগ করছেন কেন? আপনি অসুস্থ তাই রাজি হলাম, না হলে কখনো আপনার সাথে যেতাম না। আভা একটা সুন্দর লাল রঙের শাড়ি পরলো। অত্র রেডি হয়ে নিল। নিচে নামতে অত্রর বাবা বলল, অত্র, তুই এই অবস্থায় কোথায় যাচ্ছিস? বাবা, একটা ইনভাইটেশন আছে, যেতেই হবে। আর আমি এখন ঠিক আছে, তোমরা চিন্তা করো না। আভা যাচ্ছে আমার সাথে। চারিদিকে ঝলমলে আলো, ফুল দিয়ে সাজানো স্টেজে আফরা বউ সেজে বসে আছে। অত্র নকল হাসি দিয়ে আফরাকে শুভেচ্ছা জানালো, আবার সাথে পরিচয় করিয়ে দিল। অত্রর চোখের সামনে আফরার বিয়ে হয়ে গেল। অত্র আফরার কাছে যেয়ে বলল, মিট ফর ইচ আদার। ভালো থেকো, সুখী থেকো আফরা। অত্র আভার হাত ধরে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে চলে আসলো। অত্র বেলকনিতে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। আভা এসে পেছন থেকে অত্রর কাঁধে হাত রাখলো আর বলল, ভালোবাসার মানুষকে না পাওয়ার যে কষ্ট, এটা আমার থেকে বেশি আর কেউ বুঝবে না। অভ্র চোখ মুছে পেছন ফিরে প্রশ্নসূচক দৃষ্টিতে আভার দিকে তাকিয়ে আছে। জানতে চান আমার ভালোবাসার মানুষ রাজ্যর কথা? তোমার ভালোবাসা মানে? আমি একজনকে ভালোবাসি, ওনার নাম রাজ্য। ছিল মানে এখন নেই? না, আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তোমার পুরো কাহিনীটা বলো। বসুন এখানে, বলছি আমার রাজ্যের কথা। তারপর দুজনে বেলকনিতে মুখোমুখি বসলো। আপনি হয়তো জানেন আমার বাবা একজন সরকারি চাকরিজীবী, তাই প্রায় বারবার ট্রান্সফার হতো, আর আমরাও চলে যেতাম এক জেলা থেকে অন্য জেলায়। আমি যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন আমরা খুলনাতে থাকতাম। আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকারই এক সুনামধন্য পরিবারের ছেলে রাজ্য। ওই এলাকার মার্কেটের বেশিরভাগ দোকানই ছিল রাজ্যের বাবার। একদিন কলেজ থেকে বাসায় ফেরার সময় আমি রাজ্যদের একটা চুড়ির দোকানে যাই। তখন রাজ্য আমাকে প্রথম দেখে, আর প্রথম দেখায় ভালোবেসে ফেলে। তারপর থেকে আমি যেখানেই যেতাম আমার আগে পিছে ঘুরঘুর করতো, সব সময় আমাকে ফলো করতো। কিন্তু আমি কখনোই তাকে পাত্তা দিতাম না, বরং ওর প্রতি আরও বিরক্ত হতাম, কারণ আমি তখন প্রেম ভালোবাসা একদম বিশ্বাস করতাম না। আর বড়লোকের ছেলেদের তো আরও বিশ্বাস করতাম না, কারণ আমার ধারণা ছিল বড়লোকের ছেলে মেয়েরা শুধু টাইম পাস করার জন্যই প্রেম করে।
এতটুকু বলে আভা থেমে যায়, তাই অত্র জিজ্ঞেস করে, তারপর কি হলো? তারপর রাজ্য কোনোভাবে আমার নাম্বার জোগাড় করে আর দিনের মধ্যে 1000 বার আমাকে ফোন দিয়ে ওর ভালোবাসা বোঝানোর চেষ্টা করে। আমি ওর অনেকগুলো নাম্বার ব্লক লিস্ট করি, তারপরও ওর পাগলামি থামার কোনো নামই ছিল না, আরও কয়েক গুণ বেড়ে যায়। এরকমভাবে কেটে যায় কয়েক মাস। আর এই কয়েক মাসে রাজ্যের পাগলামিগুলো আমার প্রতিদিনের সঙ্গী হয়ে যায়। প্রথম ওর পাগলামিগুলো আমার কাছে বিরক্ত লাগতো, ধীরে ধীরে ওগুলো আমার অভ্যাস হয়ে যায়। প্রতিদিন প্রপোজ করা, সব জায়গায় ফলো করা, 1000 বার ফোন করা, মেসেজ করা, এগুলি ছিল রাজ্যের প্রতিদিনের রুটিন। পাগল একটা। এটুকু বলেই আভা হেসে ফেলে। ওর হাসি দেখে অত্র জিজ্ঞেস করে, তারপর কি হয়? তুমি কি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছিলে? অত্রের প্রশ্ন শুনে আভা একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দেয়, না। তারপর কি হয়েছিল? তারপর একদিন রাতে রাজ্য আমাকে কল করে, আমি রিসিভ করি না। ও টেক্সট করে, প্লিজ আভা কল রিসিভ করো। আমিও আর ওকে ঘুরালাম না, কল রিসিভ করতেই, আচ্ছা আমি কি করলে তুমি বিশ্বাস করবে যে আমি তোমাকে সত্যিই ভালোবাসি? শুনুন, এসব ভালোবাসা টাসা বলে দুনিয়াতে কিচ্ছুই নেই। আছে, ভালোবাসা আছে বলেই এখন দুনিয়াটা টিকে আছে। তুমি চাইলে আমার ভালোবাসার পরীক্ষা নিয়ে দেখতে পারো। আমার ভালোবাসার জন্য আমি জীবনও দিতে পারি, নিজের জীবনের থেকেও তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো আভা। ও মা, তাই নাকি? এসব শুধু সিনেমাতেই হয়, বাস্তবে না। আর এসব মুখে বলা যায়, কিন্তু করা এত সহজ নয়। ওকে, বিশ্বাস করলে না তো? আমাকে যখন আমিই থাকবো না, তখন তুমি আমার ভালোবাসা বুঝবে। লাভ ইউ আভা, লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। বলেই ফোনটা কেটে দিল। আমিও বললাম, পাগল একটা। এতদিনে এইটুকু বুঝতে পারছিলাম, রাজ্য ছাড়া আমি অচল। ওকে কবে যে এই মনের ভালোবাসার আসনে বসিয়ে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। আমিও মনে মনে ভেবে রেখেছিলাম প্রতিদিনের মতো কাল সকালে রাজ্য ফুল দিয়ে আমাকে প্রপোজ করার আগে আমি ওকে প্রপোজ করব। আমার ভালোবাসার কথা ওকে জানাবো, আর দূরে দূরে রাখবো না আমার পাগলটাকে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ি। তারপরের দিন আমি সকালে কলেজে যাওয়ার পথে রাজ্যের জন্য একগুচ্ছ গোলাপ নিয়ে ওয়েট করি, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। সবখানে খুঁজেছি, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। আমার খুব রাগ হলো। আমি মনে মনে ভেবে নেই, হয়তো কাল আমার কথায় ওর ভালোবাসা উড়ে গেছে, তার জন্য হয়তো আজ আমার সামনে আসছে না। ওকে সামনে পেলে ইচ্ছে মতো মারবো। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু রাজ্য আর আমার সামনে আসে না। ধীরে ধীরে আমি ওর পাগলামিগুলোকে মিস করতে থাকি। আস্তে আস্তে আমার খাওয়া ঘুম সব হারাম হয়ে যায়। যে আমি রাজ্য ফোন দিলেই বিরক্ত হতাম, সে আমি ফোন আসলেই দৌড়ে যাই, এটা ভেবে যে হয়তো রাজ্য আমাকে ফোন দিয়েছে। কিন্তু প্রতিবারই আমি নিরাশ হতে থাকি। তারপর আমি পাগলের মতো রাজ্যকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও পাইনি। এভাবে 7টা দিন কেটে যায়। একদিন আমি সেই দোকানে যাই যে দোকানে রাজ্য আমাকে প্রথম দেখেছিল, কিন্তু ওখানে গিয়ে আমি অবাক হই, কারণ মার্কেটে রাজ্যের যে কয়েকটা দোকান ছিল সবগুলো বন্ধ। রাজ্যের বাবাকে এলাকার সবাই হাজি সাহেব নামে চিনে, তাই আমি কোনো উপায় না পেয়ে পাশের একটা দোকানে গিয়ে জিজ্ঞাসা করি, আচ্ছা ভাইয়া, হাজি সাহেবের সবগুলো দোকান আজ বন্ধ কেন? আমার প্রশ্ন শুনে লোকটা আমার দিকে অবাক হয়ে তাকায়, তারপর বলে, কেন আপনি জানেন না? কেন, কি হয়েছে? আরে হাজি সাহেবের একমাত্র ছেলে রাজ খুব ভালো ছেলে ছিল, যেমন সুদর্শন তেমনই মধুর ব্যবহার। কেন যে সুইসাইড করতে গেল, অকালে প্রাণটা হারালো। ওর ব্যাপার শুনে খুব খারাপ লাগলো। কিন্তু মা, তুমি কে? কি বলছেন কি আপনি? আপনার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। যখন আমি কথাটা শুনি তখন আমারও বিশ্বাস হয়নি। তারপর খোঁজ নিয়ে জানতে পারি খবরটা সত্যি। আপনি কি হাজি সাহেবের বাসার ঠিকানা জানেন? হ্যাঁ জানি তো। প্লিজ আমাকে একটু ঠিকানাটা বলে দিন। ঠিক আছে, আচ্ছা এ নাও। তারপর আমি ওনার দেওয়া ঠিকানার উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি খুব জোরে দৌড়াতে থাকি। আশেপাশে সবাই আমাকে দেখে হয়তো পাগল মনে করেছিল, কিন্তু আমার সেদিকে কোনো খেয়ালই নেই। আমার মাথায় কাজ করছিল না। প্রায় 20 মিনিট পর আমি ওনার দেওয়া ঠিকানাতে পৌঁছাই। তারপর কোনো কিছু না ভেবে দৌড়ে ভিতরে চলে যাই। পেছন থেকে দারোয়ান যে আমাকে ডাকছিল সেটা আমি শুনতেই পাচ্ছিলাম না। আমি সোজা গিয়ে রাজ্যের বাসার কলিং বেল চাপতে থাকি। এদিকে দারোয়ান এসে আমাকে বাধা দেয়। এই যে ম্যাডাম, আপনাকে কখন থেকে ডাকছি, আপনি কি শুনতে পাচ্ছেন না? প্লিজ আমাকে বাধা দিবেন না, আমাকে ভিতরে যেতে দিন। দেখুন, আপনার পরিচয় না দিলে আমি আপনাকে ভেতরে যেতে দিতে পারবো না। আমার নাম আভা, আমি রাজ্যের সাথে দেখা করতে এসেছি।
এমন সময় ভেতর থেকে একজন বয়স্ক লোক দরজা খুলে দারোয়ানকে জিজ্ঞেস করে, কে এসেছে রে আব্দুল? বড় সাহেব, দেখুন না, এই মেয়েটা বলছে সে নাকি ছোট সাহেবের সাথে দেখা করতে চায়। নাম বলছে আভা। আভা নামটা শোনার সাথে সাথে লোকটার মুখ কালো হয়ে যায়। তারপর বলে, আব্দুল, ওকে চলে যেতে বল। ওনার কথা শুনে আমি বুঝতে পারি যে উনি রাজের বাবা। তাই আমি দৌড়ে গিয়ে ওনার সামনে বসে হাত জোর করে কান্না করতে করতে বলি, প্লিজ আঙ্কেল, আমাকে একবার রাজ্যের সাথে দেখা করতে দিন। ওর সাথে দেখা করে আমি চলে যাব। তখন ভেতর থেকে একজন বয়স্ক মহিলা বের হয়ে এসে বলে, কে এই মেয়ে? এখানে কি চাই? ওনারা প্রশ্নের উত্তর রাজ্যের বাবা বলে, রাজের মা, এ হলো আভা। ও, তুমিই তাহলে সেই আভা যার জন্য আমার ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে? কি বলছেন আন্টি? ছেড়ে গেল মানে? ও, আমার ছেলেটাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখন আবার না বোঝার নাটক করছো? সত্যি আন্টি, আমি কারো কথা বুঝতে পারছি না। আর রাজ্যের কিছু হতে পারে না। আপনারা সবাই আমাকে মিথ্যে বলছেন। কি এত বড় কথা? তোমার কি মনে হয় আমার ছেলের মৃত্যু নিয়ে আমি তোমার সাথে নাটক করছি? এসো আমার সাথে, এখানে বসো, আমি এখনই আসছি। এইটা বলে রাজ্যের আম্মু আমাকে নিচে বসিয়ে রেখে উপরতলায় চলে যায়। একটু পরে হাতে একটা ডায়েরি নিয়ে ফিরে এসে আমার হাতে দিয়ে বলে, এটা পড়ো। আমি ডায়েরিটা হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকি আর অবাক হতে থাকি, কারণ ডায়েরির প্রতিটা পাতাই ছিল আমাকে নিয়ে লেখা। আমাদের প্রথম দেখা হওয়ার থেকে সবকিছু ডায়েরিতে লেখা আছে। পড়তে পড়তে আমি একটা পাতায় এসে আটকে যাই, কারণ এই পাতাটাতে সেই দিন রাতে রাজ্যের সাথে আমার যে কথাগুলো হয়েছিল সেসব কথা লেখা আছে। আর তারপর আরও কিছু লেখা আছে। লেখাগুলো এরকম, আভা, তুমি আমার ভালোবাসাটা বুঝতে পারলে না। আমার সবকিছু তোমার নাটক মনে হতো, কিন্তু সত্যি বলছি, আমি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার বেঁচে থাকা সম্ভব নয়। যে কোনো মূল্যেই আমি তোমার ভালোবাসা অর্জন করতে চাই, হোক সেটা আমার জীবনের বিনিময়ে। তাই আমি আমার ভালোবাসার প্রমাণ দিতে আমি আমার জীবনের নিঃশ্বাসটাও তোমাকে উপহার দিতে পারি। বেঁচে থাকতে তোমার ভালোবাসা পাইনি তো কি হয়েছে? মরার পরে তো তোমার ভালোবাসা পাবো। সবাই না হয় বেঁচে থাকতে ভালোবাসার মানুষের মনে জায়গা পায়, আমি না হয় মরার পরেই পাবো। মরার পর যদি আমি তোমার মনে জায়গা না পাই, তাহলে সেটাই হবে আমার ভালোবাসার পরম পাওয়া। আজ থেকেই এই ডায়েরির লেখা শেষ। থাক না আমার ভালোবাসাটা অসম্পূর্ণ, তাতে ক্ষতি কি? ভালো থেকো আভা, আমি চলে যাচ্ছি। অপূর্ণতায় তুমি না হয় খুঁজে নিও আমার ভালোবাসা, আমার শূন্যতায়। ডায়েরিটা পড়ার সময় ডায়েরির প্রতিটা পাতা আমার চোখে জলে ভিজে যায়। ডায়েরি পড়া শেষ হতে রাজ্যের মা আমার হাত ধরে টেনে নিয়ে ওনাদের বাসার বাগানের কাছে নিয়ে যায়। তারপর হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলে, ওই দেখো, ওখানে শুয়ে আছে আমার রাজ্য, আর এর জন্য দায়ী একমাত্র তুমি। যতটা কষ্ট তুমি ওকে আর আমাদের দিয়েছো, তার থেকে বেশি কষ্ট তুমিও পাবে। আমি ছুটে রাজ্যের কবরের পাশে গিয়ে বসে পড়ি। তারপর ওর কবরটা দেখে কান্না করতে করতে বলতে থাকি, রাজ্য, আমি কখনো এটা চাইনি। আমি তো শুধু মজা করে বলেছিলাম, মন থেকে বলিনি। তুমি না আমাকে এত ভালোবাসতে, তাহলে আমার মনের কথাটা কেন বুঝতে পারলে না? আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। তুমি শুধু আমার মুখের কথাটাই শুনলে, একবারও আমার মনের খবর নিলে না। রাজ্য, রাজ্য, প্লিজ ফিরে এসো। আমি আর কখনো এমন কথা বলবো না। তুমি ফিরে এসো রাজ্য, একটা বার আমার কাছে ফিরে এসো। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এভাবে কান্না করতে করতে কখন যে আমি সেন্সলেস হয়ে পড়ে যাই। তারপর যখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করি, কিন্তু তখন আমি কথা বলার মতো পরিস্থিতিতে ছিলাম না। পরে জানতে পারি আমি অজ্ঞান হওয়ার পরে রাজ্যের বাবা মা আমাকে হসপিটালে নিয়ে আসে। তারপর লোক দিয়ে আমাদের বাসায় খবর পাঠায়। তারপর থেকে আমি কয়েক মাস কোনো কথা বলিনি, নিজের রুম থেকে বের হইনি। মাঝে মাঝে পাগলের মতো কান্না করতাম। আমার মাঝে মাঝে ওর কথা ভেবে হাসতাম। পড়ালেখা প্রায় ছেড়েই দিয়েছিলাম, খাওয়া দাওয়া করতাম না একদমই। আমার বাবা মা আমার দিকে তাকাতেও পারতো না। প্রায় ছুটে যেতাম আমার রাজ্যের কবরের কাছে। ওরা সবাই মিলে আমাকে ধরে নিয়ে আসতো। রাজ্যের বাবা মা আমায় ওদের বাসায় ঢুকতে দিত না। আমাকে প্রায় অজ্ঞান অবস্থায় ওখান থেকে নিয়ে আসতো আমার ভাইয়া। আমাকে নিয়ে বাবা মা ভাইয়া সবাই খুব টেনশনে পড়ে যায়। আমার অবস্থা দিন দিন খারাপ হতে লাগে। বিভিন্ন ডক্টর দেখানোর পরও ডক্টরের পরামর্শে আমাকে 3 মাস মানসিক হসপিটালে রাখা হয়েছিল। তারপর রাজ্যের স্মৃতি থেকে আমাকে বের করার জন্য আব্বু ওখান থেকে ট্রান্সফার হয়ে ঢাকায় চলে আসে।
তারপর আমি আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকি। অনুভব করতাম রাজ্য সব সময় আমার সাথে আছে। ও যে আমার চোখের পানি সহ্য করতে পারে না। ওর লেখা ডায়েরিটা বুকে আগলে রাখি সব সময়। শুধু জায়গাটা পরিবর্তন করতে হয়েছে, কিন্তু আমার মন থেকে রাজ্যের জায়গাটা পরিবর্তন করতে পারিনি। রাজ্য ঠিকই বলেছিল, ওর শূন্যতায় আমি বুঝতে পারবো যে ও আমাকে কতটা ভালোবাসতো। যখন ছিল তখন আমি ওর ভালোবাসাটা বুঝতে পারিনি, কিন্তু যখন বুঝতে পারলাম তখন ও আমার পাশে নেই। আমার ভুলের জন্যই আমি ওকে চিরতরে হারিয়ে ফেলেছি। তারপর আমি আবার এখানকার কলেজে ভর্তি হই। একদিন আনমনে রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখন হঠাৎ করে কারো গাড়ির সাথে ধাক্কা লেগে নিচে পড়ে যায়। সামান্য হাত পা ছেলে যায়, কিন্তু আপনার মা আমাকে নিয়ে হসপিটালে যায়। হ্যাঁ, ওই গাড়িতে আপনার মা ছিল, আর উনি তখন আমাকে দেখে খুব পছন্দ করে। তারপর আমার ঠিকানা জোগাড় করে আমার বাবা মার সাথে কথা বলে তারপর। এটা বলে আভা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। আভার কান্না দেখে অত্র কি করবে, কিভাবে সান্ত্বনা দেবে কিছুই বুঝতে পারছিল না। আভা বলে ওঠে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এটা বলে চেয়ার থেকে উঠতে আভা মাথা ঘুরে পড়ে যেতে নেয়, কিন্তু অত্র সাথে সাথে আভাকে ধরে ফেলে। অত্র আভাকে পাজা কোলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অতিরিক্ত কান্নার আর শখের জন্য আভা সেন্সলেস হয়ে গেছে। অত্র জানে কিছুক্ষণ পরেই আভার জ্ঞান ফিরে আসবে, তাই কাউকে কিচ্ছু না বলে একটা চেয়ার টেনে আভার মাথার পাশে বসে। আমি তো স্বার্থপরের মতো আফরাকে হারানোর জন্য আভাকে দায়ী করে এসেছে, আর ভেবেছে আমি হয়তো আমার ভালোবাসার মানুষকে হারিয়ে এত কষ্ট পাচ্ছি। কিন্তু ওর কষ্টের কাছে আমার কষ্ট তো কিছুই না। মেয়েটার মনের মধ্যে এত কষ্ট লুকিয়ে আছে, সেটা ওকে দেখে বোঝাই যায় না। এখন মনে হচ্ছে ওর জন্য আমার কিছু করা উচিত। আল্লাহ হয়তো দুজন ভাঙা মনের মানুষকে এক করার জন্যে ওকে আমার জীবনে পাঠিয়েছে। তাই আমি আজ তোমাকে কথা দিচ্ছি, আমি আর তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। আফরা আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমি হবে আমার শেষ ভালোবাসা। আজ থেকে আমি তোমাকে বউ হিসেবে মেনে নিলাম। আমার ভালোবাসা দিয়ে আমি তোমার সব কষ্ট ভুলিয়ে দেব। রাজ্য হতে পারবো না ঠিকই, কিন্তু রাজ্যের থেকেও বেশি ভালোবাসবো তোমায়। রাজ্য তোমাকে বুঝতে পারেনি, তাই অভিমান করে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। আল্লাহ যখন তোমাকে আমার বউ করে পাঠিয়েছে, তখন স্বামী হিসেবে আমি এই দায়িত্ব পালন করব। আফরা ওর হাজব্যান্ডকে নিয়ে সুখী হতে পারলে আমি কেন পারবো না তোমাকে নিয়ে সুন্দর একটা সংসার সাজাতে। আজ থেকে তুমি হবে আমার শেষ ভালোবাসা আভা। আবার দিকে তাকিয়ে আনমনে কথাগুলো ভাবছিল অত্র। কিছুক্ষণ পর আভার জ্ঞান ফিরে আসলো। আভা চোখ মিলে তাকাতেই অত্রকে দেখতে পেল। আমাকে একটু পানি দিতে পারবেন? এই তো, সাবধান উঠে বসো, এক্ষুনি এনে দিচ্ছে। আভাকে খাটে বসিয়ে অত্র পানি এনে দিল। আভা ঠক ঠক করে পানি খেয়ে নিল। ধন্যবাদ। এর জন্য ধন্যবাদ দিতে হবে না। আভা উঠে বেলকানিতে যেতে নিলে অত্র আভাকে থামিয়ে বলল, আজ থেকে তুমিও বিছানা শুবে। কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে নাকি কাল মাথায় ফুলদানি বাড়ি খেয়ে দুই একটা তার কেটে গেছে? আগে দু একটা তার কাটা ছিল, কাল বাড়ি খেয়ে সেগুলো ঠিক হয়ে গেছে। আপনি আসলে একটা পাগল। সেটা আজ জানতে পারলে? আফরার পাগল। আফরার কথা শুনে অত্রের মুখ কালো হয়ে গেল। আভাও বুঝতে পারেনি যে তার মুখ থেকে এমন একটা কথা বের হয়ে যাবে। তার এখন খারাপ লাগছে। সে হয়তো অত্রকে কষ্টে দিয়ে ফেলল, তাই অত্রের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলে, সরি, আমি আসলে এভাবে কথাটা বলতে চাইনি। সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। আমি অতীত নিয়ে আর ভাবতে চাই না। আমি আপনাকে ভুলে যেতে চাই। আমি চাই ও ভালো থাকুক। আমি এখন থেকে ভালো থাকতে চাই, আর তার জন্য আমার তোমার হেল্প দরকার। আমার হেল্প দরকার মানে? আমরা কি ভালো বন্ধু হতে পারি? হঠাৎ এই ফালতু মেয়ের বন্ধু হতে চাইছেন যে? তোমার আমার জীবনের গল্পে কিছুটা মিল আছে, তাই। দুটো ভাঙা মনের মানুষ একই সুতোই বাঁধা বলেই অত্র হাসতে লাগলো। হয়েছে, আর হাসতে হবে না। সরুন, আমাকে যেতে দিন। বললাম না, এখন থেকে এখানে শোবা তুমি, আর আমরা তো এখন থেকে বন্ধু, বলো? ঠিক আছে। বন্ধু হলে হ্যান্ডশেক করতে হয়, তো আমরা ফ্রেন্ড। অত্র হাত বাড়িয়ে বলল, ওকে ফ্রেন্ড। হ্যান্ডশেক করে বলে। তারপর আভা বিছানার মাঝখানে একটা কোল বালিশ দিয়ে শুয়ে পড়ল। গুড নাইট, হ্যাপি সুইট ড্রিম মাই ফ্রেন্ড। অত্র শুয়ে আবার পাশে শুয়ে পড়ল। গুড নাইট আভা। অনেক সকালে অত্রের ঘুম ভেঙে যায়, তাই অত্র উঠে আভার দিকে তাকায়, কিন্তু আভা এখনো ঘুমোচ্ছে। তাই অত্র সোজা নিচে কিচেনে চলে যায়।
অত্র নিজে সকলের জন্য কফি করে 2 কাপ কফি নিয়ে নিজের রুমে গিয়ে দেখে আভা এখনো ঘুমিয়েছে। গুড মর্নিং। আবার কানের কাছে এসে বলল, তারপরও আবার ঘুম ভাঙছে না। ঘুমাতে আভাকে দেখতে অত্রের ভালোই লাগছিল। আবার কপালে পড়ে থাকা চুলগুলো সরিয়ে ছোট্ট একটা ভালোবাসার পরশ দিল। তারপর আভাকে ডাকলো। আভা উঠে অত্রকে এভাবে দেখে অবাক হয়, কিন্তু তাকে অবাক হওয়ার সুযোগ না দিয়েই অভ্র বলে ওঠে, তাড়াতাড়ি উঠে বেলকনিতে এসো, আমি তোমার জন্য নিজ হাতে কফি বানিয়েছি। দুজন কফি খেতে খেতে সূর্য ওঠা দেখব আর গল্প করব। এটা বলে অভ্র কফি নিয়ে বেলকনিতে চলে যায়। আর আভা অবাক হয়ে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, সত্যি সত্যি এই লোকটার মাথার তার ছিঁড়ে গেছে কাল ফুলদানির বাড়ি খেয়ে। আভা এখনো বসে অবাক হয়ে ভাবছে। হঠাৎ অত্রের ডাকে তার ঘোর ভাঙে। কি ব্যাপার, আসছো না কেন? কফি তো ঠান্ডা হয়ে গেল। এই তো আসছি। তারপর আভা উঠে বেলকনিতে চলে যায়। আবার যেতেই অত্র আবার হাতে কফির মগটা ধরিয়ে বলে, দেখো এখান থেকে সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, আমি তো এটা লক্ষ্য করিনি। এভাবেই কেটে যাচ্ছিল অত্রর সাথে আবার দিনগুলো হাসি মজা বন্ধুত্বের মধ্য দিয়ে। আর মনে মনে বলছে, এই কয়েকদিনে এইটুকু বুঝেছি অত্র অনেক কেয়ারিং। রাজ্যকে হারিয়ে বাঁচার ইচ্ছেটাই কেমন যেন হারিয়ে ফেলেছিলাম, কিন্তু অত্রের জন্য নতুন করে বাঁচার আশা খুঁজে পাচ্ছি। এসব ভাবছি আর হাসছি আভা। এরই মধ্যে অত্র রুমে আসলো। কি ব্যাপার মহারানী, এই প্রথম তোমার হাসি দেখছে। হাসিটা তোমার অনেক মিষ্টি। হয়েছে হয়েছে, এত হাসির তারিফ করতে হবে না। আজ তো আগে আগে অফিস থেকে আসলেন যে? একসাথে লাঞ্চ করে বিকেলে তোমাকে নিয়ে ঘুরতে বের হব, তাই। না, আমি কোথাও যাব না, আমার বের হতে ভালো লাগে না। কিন্তু আমি তো অন্য কথা শুনেছিলাম, নতুন জায়গায় ঘুরতে নাকি তুমি খুব পছন্দ করো। এটা আপনাকে কে বলেছে? আদ্রিতার কাছে শুনেছে। কিন্তু এখন ভালো লাগে না। আমি যা বলছি তাই হবে। আর আজ তুমি শাড়ি পরবে। এখন খেতে চলো, খুব ক্ষুধা লেগেছে। ঘুরতে যাবেন ঠিক আছে, কিন্তু শাড়ি পরতে পারবো না। আমি যা বলেছি তাই হবে। শাড়ি না পরলে আমি নিচে কিন্তু শাড়ি পরে দেব। উফ, আচ্ছা ঠিক আছে, শাড়িই পরবো। এখন খেতে চলেন। তারপর ওরা দুজন নিচে যায় খাবার জন্য। টেবিলে আগে থেকে অত্রের রামু আর আদ্রিতা ওয়েট করছিল ওদের জন্য। ওরা গিয়ে বসতে আদ্রিতা বলে ওঠে, কি রে ভাইয়া, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? বউকে রেখে বুঝি অফিসে মন বসছিল না? চুপ, ফাজলামি করার জায়গা পাস না। ফাজলামি কই করছি? এক কাজ কর, ভাবিকে তোর বিয়ে করে নে, তাহলে সব সময় তোর চোখের সামনে থাকবে। তোকে আর ছুটে বাসায় আসতে হবে না। মা, এবার তোমার ছোট মেয়ের একটা বিয়ের ব্যবস্থা করো। বেশি পেকে গেছে ফাজিলটা। মা, তোমার ছেলেকে চুপ করতে বলো। এখন কেন চুপ করবো? ধুর, তোকে কিছু বলবোই না। আদ্রিতার কথা শুনে অত্র আর আভা হাসতে থাকে। ওদের হাসি দেখে অত্রের মা বলে, হ্যাঁ রে অত্র, আমরা তো বুড়ো হয়ে যাচ্ছি, কবে যে নাতি নাতনির মুখ দেখবো। কথাটা শুনেই আত্র মুচকি হাসি দেয়। আর এইদিকে আভার গলায় খাবার আটকে যায়। আত্র তাড়াতাড়ি আভাকে পানির গ্লাস এগিয়ে দেয়। আভা ঠক ঠক করে পুরো পানিটা খেয়ে ফেলে। তখন অত্রের মা বলে, তোরা খাবার সময় যে কেন এত কথা বলিস? দেখ তো মেয়েটার গলায় খাবার আটকে গেল। এটা শুনে আদ্রিতা বলে, আম্মু, আমাদের কথায় নয়, তোমার কথা শুনে ভাবির গলায় খাবার আটকে গেছে। তারপর হাসতে থাকে। খাওয়া শেষে আত্র বলে, মা, আজ আমি আভাকে নিয়ে একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে, কখনো তো ওকে নিয়ে বের হোসনি, তোরা সাবধানে যা, ভালো লাগবে। মায়ের সাথে কথা বলে অত্র আর আভা ওদের রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেয়। আভাকে চুপচাপ দেখে অত্র বলে, তখন মায়ের কথার জন্য কি মন খারাপ? আরে তেমন কিছু না। ওকে, এখন তাড়াতাড়ি রেডি হও, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। এটা বলে আভা আলমারি থেকে একটা কালো শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। এদিকে অত্রও রেডি হয়ে নেয়। কিছুক্ষণ পর আভা ওয়াশরুম থেকে বের হয়। আজকে দেখে অত্র হা করে তাকিয়ে থাকি আর মনে মনে বলে, আমার বউটাকে শাড়িতে যে এত সুন্দর লাগে আগে বুঝতে পারিনি। চোখ তো স্মরণই দেয়। আর কিছুক্ষণ ওর সামনে থাকলে ধরা পড়ে যাব। আমি নিচে তোমার জন্য ওয়েট করছি, তুমি রেডি হয়ে এসো। আচ্ছা। তারপর আভা রেডি হয়ে নিচে চলে যায়। অত্রের আম্মুকে বলে ওরা দুজন বেরিয়ে যায়। অত্র গাড়ি চালাচ্ছে আর বারবার আভার দিকে তাকাচ্ছে। আর আভা বাইরের দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে অত্র একটা মার্কেটের সামনে গিয়ে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে আভার পাশের দরজা খুলে বলে,
জি স্যার, আপনার বলা জিনিসগুলো আমরা প্যাকিং করে রেখেছি, এই নিন। এটা বলে লোকটা অত্রের সামনে অনেকগুলো শপিং ব্যাগ রাখে। অত্র বিল পে করে ব্যাগগুলো হাতে নিয়ে আভাকে বলে, চলো। এতগুলো শপিং ব্যাগ কিসের? চলো, একটু পরে জানতে পারবে। তারপর কিছুক্ষণ পর ওদের গাড়ি একটা রেস্টুরেন্টের সামনে থামে। সেখান থেকে অত্র অনেকগুলো খাবারের প্যাকেট নিয়ে আবার চলতে শুরু করে। অত্রের কাজ দেখে আভা শুধু অবাকই হচ্ছে, কিন্তু কিছুই বুঝতে পারছে না। আর অত্র কিচ্ছু বলছে না। বেশ কিছুক্ষণ পর অত্র একটা জায়গা গিয়ে গাড়ি থামায়। তারপর গাড়ি থেকে নেমে আভাকে নামতে বলে। আভা গাড়ি থেকে নেমে সামনে সাইনবোর্ডের লেখা দেখে বুঝতে পারে এটা একটা এতিমখানা। কিন্তু অত্র হঠাৎ ওকে এতিমখানে কেন নিয়ে আসলো সেটা ওর মাথায় ঢুকছে না। হঠাৎ অত্রের কথায় আভা ফিরে দেখায়। কি ম্যাম, এভাবে দাঁড়িয়ে থাকবেন নাকি আমাকে একটু শপিং ব্যাগগুলো নিতে হেল্প করবেন? ও হ্যাঁ, দিন আমাকে। তারপর ওরা সবকিছু নিয়ে এতিমখানার ভেতর চলে যায়। ওদের দেখে সব বাচ্চারা দৌড়ে আসে। অত্র একে একে সবাইকে একটা করে শপিং ব্যাগ দেয় আর বলে তার মধ্যে ওদের জন্য নতুন জামা কাপড় আছে। তারপর সবাইকে একসাথে অনেক মজা করে। অত্র আভাকে সব বাচ্চাদের চকলেট দিতে বলে। কিছুক্ষণের জন্য আভারও নিজেকে বাচ্চা মনে হচ্ছে। এভাবে অনেক সময় কেটে গেল। অত্র নিজের হাতে সবাইকে খাবার পরিবেশন করে। আভা তো এসব দেখে অবাক। খাবার খাওয়ার সময় বাচ্চাগুলো জেদ ধরে। আবার অত্রকেও তাদের সাথে খেতে হবে, তাই ওরাও ওদের সাথে অল্প কিছু খেয়ে নেয়। খাওয়া শেষে ওরা বাচ্চাদের সাথে অনেক গল্প করে। কি ম্যাম, তখন তো বাইরে আসতে রাজি হচ্ছিলেন না, এখন ভালো লাগছে তো? হ্যাঁ, অনেক অনেক ভালো লাগছে। অনেকদিন পর মনের মধ্যে একটা অদ্ভুত শান্তি পাচ্ছি। এবার তো বাসায় ফিরতে হবে। কিন্তু আমার তো এখন বাসায় যেতে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে করছে? এই বাচ্চাদের সাথে থেকে যেতে ইচ্ছে করছে। তুমি থেকে গেলে আমার কি হবে? কি? কিছু না, চলো। বাসায় এসে আভার মনটা খুবই ফুরফুরি লাগছে। অত্র আসতেই আভা বলল, অনেক অনেক থ্যাঙ্কস এরকম একটা দিন উপহার দেওয়ার জন্য। শুনুন ম্যাম, এসব ছোটখাটো বিষয়ে থ্যাঙ্কস বলতে হবে না, পরপর লাগে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। মনে থাকে জানো। আপনাকে একটা কথা বলি। বলো, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? অনেকদিন বাবা মাকে দেখি না, চলেন না কাল বাবা মার সাথে দেখা করে আসি। আচ্ছা, একটা কথা বলো তো, বউ ভাতের দিন যখন তোমাকে আমাকে নিতে আসছিল, সেদিন তুমি তোমাদের বাসায় যেতে রাজি হওনি কেন? আমি তো তখন রাগ করেছিলাম আপনার সাথে জোর করে বিয়ে দেওয়ার জন্য। তাহলে এখন রাগ নেই তাদের উপর? উফ, আপনি খুব বেশি কথা বলেন কিন্তু। এখন শুধু আপনি আমার সবচেয়ে প্রিয় বন্ধু। বুঝলাম, তোমাকে নিয়ে যেতে পারি এক শর্তে। এখানে আবার শর্তের কি আছে? আচ্ছা বলুন, কি শর্ত? আমাকে আজ থেকে তুমি করে বলতে হবে। রাজে? কি? এটা কোনো শর্ত হলো নাকি? আমার আনইজি ফিল হবে। আমি তুমি করে বলতে পারবো না। আপনি ঠিক আছে। দেখো, তুমি তো মাত্রই বললে যে আমি তোমার ভালো বন্ধু, তো বন্ধুকে কেউ আপনি করে বলে? কেউ না বললো আমি বলি। আমার শর্ত আমি জানিয়ে দিয়েছি, এখন মানা বা না মানা তোমার ব্যাপার। তুমি ভেবে দেখো কি করবে। আপনি তো দেখছি খুব জেদি। আচ্ছা পরে বলেন, আগে ওখানে সবার সাথে দেখা করে আসি। কবে যাবে? আপনার তো অফিস আছে। সমস্যা নেই, অফিসে এখন তেমন কাজের চাপ নেই, 1-2 দিন না গেলে কোনো ক্ষতি হবে না। পরের দিন সকালে ওরা রওনা দিল আবার বাড়ির উদ্দেশ্যে। বাসায় পৌঁছাতে দুপুর হয়ে গেল। আবার বাবা মা তো ওদের দেখে অবাক। এর থেকে বেশি অবাক হলো আবার এমন হাসি মাখা মুখ দেখে। আবার মা এসে আভাকে জড়িয়ে ধরলো, সারা মুখে চুমু দিতে থাকলো। কেমন আছিস মা? দেখতেই তো পাচ্ছ ভালো আছি। তোরা আসবি একবারও তো ফোন করে বললিও না। তোমাদের একটু সারপ্রাইজ দিলাম। অত্র আবার বাবা মাকে সালাম করলো। জামাই বাবা, তুমি ভেতরে এসে বসো। আবার বাবা বলল। অত্র আবার ভেতরে ঢোকে। আম্মু, ভাই ভাবি কোথায়? তোর ভাইয়া অফিসে আর ভাবি তার রুমে। বলতে বলতে আবার ভাবি এসে হাজির। কি ব্যাপার আভা, হঠাৎ করে একেবারে অমাবস্যার চাঁদের মতো জামাই নিয়ে হাজির? হ্যাঁ, তোমাদের কথা খুব মনে পড়ছিল। আভা, তুই অত্রকে নিয়ে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবারের ব্যবস্থা করছি। বৌমা এসে আমাকে একটু হেল্প করো। আচ্ছা মা। এই প্রথম অত্র আবার রুমে আসলো। আবার রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। কি দেখছেন এভাবে? তোমার রুমে প্রথম আসলাম, এত অগোছালো কেন? শুনেছি মেয়েরা নাকি অনেক পরিপাটি থাকে, আর তুমি? আপনার তো কিছুই অজানা নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে কথাটা বলল আভা। তারপর ওরা ফ্রেশ হয়ে নেয়। কিছুক্ষণ পর আবার ভাবি ওদের খাওয়ার জন্য ডাকে, তাই ওরা নিচে চলে যায় খাওয়ার জন্য। সবাই একসাথে বসে হাসি মজা করতে করতে দুপুরের খাবার শেষ করে তারপর আবার বাবা বলে,
তোমরা অনেক পথ জার্নি করে এসেছো, এখন একটু ঘুমিয়ে নাও, তাহলে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। তারপর অত্র আর আবার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। বিকেলের দিকে আবার ঘুম ভেঙে যায়। অত্রের দিকে তাকিয়ে দেখে অত্র এখনো ঘুমোচ্ছে, তাই আর না ডেকে একা একাই নিচে চলে যায়। অনেকদিন পর নিজের বাসায় এসে বেশ ভালোই লাগছে আভার, তাই মায়ের কাছে গিয়ে বসে গল্প করছিল। এদিকে অত্র ঘুম থেকে উঠে আভাকে না পেয়ে নিচে আসে। আবার বাবা তখন ড্রয়িং রুমে বসে বই পড়ছিল, আর আবার ভাবি কিচেনে চা বানাচ্ছিল। অত্রকে দেখে আবার বাবা বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো? না বাবা, কোনো অসুবিধা হচ্ছে না, আমি এলাম আপনাদের সাথে গল্প করতে। বেশ করেছো, বসো এখানে। চা খাবে তো? অবশ্যই। আবার ভাবি দুজনের জন্য চা নিয়ে এলো। এরপর চা খেতে খেতে গল্প করছিল। তার মধ্যে হঠাৎ আবার বাবা বলে, অত্র, তোমাকে আভার ব্যাপারে কিছু কথা বলার ছিল। আভা আর রাজ্যের ব্যাপারে, তাই তো? তুমি কিভাবে জানলে? আভা আমাকে সব বলেছে। তাহলে তো বুঝতেই পারছো ও কতটা কষ্টের মধ্যে দিয়ে গেছে ওই ঘটনার পর থেকে। আমার মেয়েটা অনেক জেদি আর একরোখা হয়ে গেছে, কারো কথা শুনতে চায় না। তবে আজ ওকে দেখে মনে হলো ও অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। আপনার এসব নিয়ে একদম টেনশন করবেন না, আমি ওকে একদম স্বাভাবিক করে তুলব আর সবসময় ওর খেয়াল রাখবো। ও অতীতের অনেক কষ্ট পেয়েছে, আমি ওকে ভবিষ্যতে কোনো কষ্ট পেতে দিব না। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আমরা তো সব সময় দোয়া করি, কিন্তু এতদিন ওকে নিয়ে একটু টেনশনে ছিলাম। কিন্তু আজ তোমার কথা শুনে ভরসা পেলাম। আমরা যোগ্য ছেলের হাতেই আমাদের মেয়েকে তুলে দিয়েছি। দোয়া করবেন আমি যেন আপনাদের ভরসার মান রাখতে পারি। এমন সময় আভা এসে বলে, আমাকে রেখে এখানে কি নিয়ে মিটিং করা হচ্ছে শুনি? আপনি এসে মিটিংয়ে জয়েন করুন মহারানী। তাহলে আমি আবার বাদ থাকবো কেন? ননদ ভাবি সবাই আসুন। তারপর সবাই মিলে অনেক আড্ডা দেয়। তারপর সন্ধে হয়ে গেলে আবার মা আর ভাবি রান্নাঘরে যায়। আভা আর অত্র ওদের রুমে চলে আসে। রাতে আবার ভাইয়া ফিরলে ওদের দেখে খুব খুশি হয়। তারপর রাতে খাবার টেবিলে সবাই অনেক গল্প করে। আবার পরিবর্তন দেখে সবাই খুব খুশি, আর তার এই পরিবর্তনের পেছনে যে পুরোটাই অত্রের অবদান সেটাও সবাই বুঝতে পারে। খাওয়া শেষে আভা বলে, আম্মু, আব্বু, আমরা কালই চলে যাব। আজই তো আসলি, আবার কালকেই চলে যাবে? হ্যাঁ আম্মু, কালই যেতে হবে। আপনারা মন খারাপ করবেন না, এবার হুট করে এসেছে, এরপরে যখন আসবো তখন হাতে সময় নিয়ে আসবো। ঠিক আছে, মনে যেন থাকে, এর পরের বার অবশ্যই হাতে সময় নিয়ে আসবে। রাতে অত্র আর আভা গল্প করছিল। এরই মধ্যে অত্র বলল, আচ্ছা, রাজ্যের কোনো ছবি আছে তোমার কাছে? আছে তো। কই, আমাকে দেখাবে? ওর ছবি আমার হৃদয়ে আছে, আর সারা জীবন এখানেই থাকবে। পরের দিন সকালে সবার কাছ থেকে বিদায় নিয়ে ওরা বের হয়। বিয়ের দিন আবার কান্না না পেলেও আজ সবাইকে ছেড়ে যেতে আবার ভীষণ কান্না পাচ্ছে। আবার চোখের পানি অত্রের চোখ এড়ায়নি। এভাবে দিন চলে যেতে থাকে। অত্র ঠিক করে আজকে আভাকে প্রপোজ করবে, নতুন ভাবে ভালোবাসাময় জীবন শুরু করবে। এতদিন অত্র আভাকে খুব বেশি ভালোবেসে ফেলেছে। আভাও অত্রের প্রতি খুবই কেয়ারি। আভা এখন অত্রকে তুমি করে বলে। আবার সকালে অত্রের নাস্তা রেডি করা, অত্র কি পোশাক পরবে সবকিছুই আভা ঠিক করে নেয়, ঠিক যেমন একটা বউ তার বরের জন্য করে। সন্ধ্যায় অত্র তাড়াতাড়ি বাসায় চলে আসে। আভা তখন কিচেনে রাতের খাবার তৈরি করছিল। অত্র চুপি চুপি সবার দৃষ্টি এড়িয়ে আদ্রিতাকে নিয়ে ছাদে যায়। আদ্রিয়া আর অত্র খুব সুন্দর করে ছাদ সাজায়। রাতে সবাই খাওয়া শেষ করে যে যার রুমে যায়। অত্র আভার জন্য রুমে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পর আবার রুমে আসতেই অত্র বলে, চোখ বন্ধ করো। কেন? উফ, করোই না। কিন্তু কেন? বলছে যা করার আমাকেই করতে হবে। বলে একটা রুমাল দিয়ে অত্র আভার চোখ বেঁধে দিল। তারপর আভাকে পাজা কোলে নিয়ে হাঁটা শুরু করলো। আরে কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? একটু পরেই নিচে দেখতে পাবে, তাই কথা না বলে চুপ করে থাকো। ছাদে যে আভাকে কোল থেকে নামিয়ে আভার চোখ থেকে বাঁধন খুলে দিল। আভা তো চোখ মিলে তাকাতেই পুরো অবাক হয়ে গেল। পুরো ছাদটা ছোট লাল নীল মরিচ লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো, সাথে আছে আবার পছন্দের গোলাপ ফুল। অত্র খুব সুন্দর করে ছাদটা সাজিয়েছে, কিন্তু আভা বুঝতেই পারছে না এভাবে ছাদ সাজানো ওর মানে কি। আভা জিজ্ঞাসু দৃষ্টিতে অত্রের দিকে তাকাতে অত্র হাঁটু গেড়ে এক উচ্ছ লাল গোলাপ আবার সামনে ধরে বলতে শুরু করলো, জীবনে কিছু ভালোবাসা আসে আবার চলে যায়, মাঝখানে কিছু স্মৃতি রেখে যায়। আবার কিছু ভালোবাসা আসে যেটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর কিছু ভালোবাসা আছে যেটা সারা জীবন থেকে যায়, একে অপরের সঙ্গী হয়ে থাকে, যাকে বলে শেষ ভালোবাসা। তুমি কি হবে
আমার সেই শেষ ভালোবাসা, যে ভালোবাসার পরে জীবনে আর কোনো ভালোবাসার দরকার হবে না। আকাশের ওই চাঁদটাকে দেখো, যেটা মাঝে মাঝে মেঘের আড়ালে অভিমানে মুখ লুকায়, কিন্তু আবার ফিরে এসে পুরো আকাশটাকে আলোকিত করে দেয়। তেমনি তুমি আমার মনের আকাশের চাঁদ হয়ে আমার সাথে ভালোবাসার মান অভিমানের খেলা খেলবে। ওই চাঁদের মতো অভিমান করে আমার বুকে মুখ লুকাবে। কে হবে কি আমার মন আকাশের শেষ ভালোবাসার চাঁদ? আলোকিত করবে কি আমার অন্ধকার মনের আকাশ? কথাগুলো বলে অত্র উত্তরের আশায় আভার দিকে তাকিয়ে থাকে। তারপর আভা বলে, অত্র, মজা করার একটা লিমিট থাকে। তুমি কি পাগল হয়েছো? আমি মজা করছি না আভা, আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। সবকিছু জানার পরে তুমি এসব বলছো কি করে? আমার তো এটা মজা বা পাগলামি ছাড়া কিছুই মনে হচ্ছে না। তুমি খুব ভালো করেই জানো আমি রাজ্যকে ভালোবাসি। আমি কখনো ওর জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। আর আমার ভালোবাসাকে ভুলে গিয়ে আমি তোমাকে ভালোবাসবো, এটা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে সবচেয়ে প্রিয় বন্ধুর জায়গা দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি হয়তো আমাকে বুঝবে। কিন্তু এখন আমার ভাবনাটা পুরো পাল্টে গেল। তুমি স্বার্থপরের মতো তুমি শুধু নিজের কথাটাই ভাবলে, একবার আমার কথা চিন্তাও করলে না যে আমার মনের উপর কতটা প্রেশার পড়বে। এতদিন ভাবতাম দুনিয়ার একজন হলো আছে যে আমাকে বোঝে, কিন্তু আজ থেকে ভাববো আমাকে বোঝার মতো দুনিয়াতে কেউ নেই। এসব বলে আভা রেগে ছাদ থেকে চলে গেল। আভা শোনো। অত্র আবার পিছে পিছে ওদের রুমে গেল। আভা, আমি জানি তুমি রাজ্যকে ভালোবাসো, আর আমি কখনো ওর জায়গা চাই না। ও তোমার প্রথম ভালোবাসা ছিল, যেমনটা আমি আফরাকে ভালোবেসেছিলাম। কিন্তু দেখো, আমিও পেরেছি শেষবারের মতো তোমাকে ভালোবাসতে। আফরা আমার প্রথম ভালোবাসা ছিল, কিন্তু তুমি আমার শেষ ভালোবাসা। তুমি আমার ভালো থাকার শেষ অবলম্বন। তোমাকে খুব ভালোবেসে ফেলেছে আভা। তোমাকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব। রাজ্য হয়তো তোমাকে এমন দুঃখে থাকতে দেখে কষ্ট পাচ্ছে। প্লিজ আভা, বোঝার চেষ্টা করো। আমরা কি পারি না সুন্দর একটা সংসার সাজাতে? অত্র আবার হাত ধরে কথাগুলো বলল। তুমি কেন বুঝছো না অত্র? আমার পক্ষে রাজ্য ছাড়া অন্য কাউকে ভালোবাসা সম্ভব না। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। তুমি কেন এমন করছো অত্র? তুমি বলে দাও একটু, আগে যা বলেছো সব মিথ্যা। সব সত্যি আভা, আমি তোমাকে খুবই ভালোবাসি। আমি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক। এটা বললেই অত্র আভাকে ঝুড়িয়ে ধরল। আমার হৃদস্পন্দন শোনো আভা, শুধু একটা ধ্বনি শুনতে পাবে। ভালোবাসে আভা, ভালোবাসে। অত্রের এমন কাণ্ড দেখে আবার রাগ চরমে পৌঁছালো। অত্রকে ধাক্কা দিয়ে ঠাস করে একটা চর দিয়ে বসলো আভা। তোমাকে আমি বিশ্বাস করেছিলাম অত্র, আর তুমি কি না নিজের আসল রূপ দেখিয়ে দিলে। আমরা কি ভালো বন্ধু হয়ে সারাটা জীবন কাটাতে পারতাম না অত্র? আর তুমি ভালোবাসা বলতে কি বোঝাতে চাইছো? ফিজিক্যাল রিলেশন? কি বলছো কি এসব? চুপ করো প্লিজ। আমার পবিত্র ভালোবাসাকে এভাবে ছোট করো না আভা। ও, এখন শুনতে খারাপ লাগছে। সত্যি কথা সবসময় তেতুই লাগে। আগেই বলতে পারতে যে তোমার বন্ধুত্ব নয়, বরং শরীর চাই। আভা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কিছু বলছো? প্লিজ চুপ করো। কেন চুপ করব? আজ তোমার মুখোশ খুলে গেছে। আমি আর তোমাকে বিশ্বাস করি না। তুমি একটা লম্পট, চরিত্রহীন। অত্র চুপচাপ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আবার রাগে দুঃখে সারা শরীর কাঁপছে। ওকে, আজ থেকে তোমার সাথে বন্ধুত্ব সম্পর্ক আমি শেষ করে দিলাম। আমি তোমাকে ঘৃণা। এটা বলার সাথে সাথে অত্র আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। অত্র আবার দুহাত শক্ত করে ধরে আবার ঠোঁটে ডিপলি কিস করে যাচ্ছে। আভা একটু নড়তে পারছে না। 5 মিনিট পর অত্র আভাকে ছিঁড়ে দেয়, সাথে সাথে আভা অত্রের গালে ঠাস ঠাস করে চর বসিয়ে দেয়। চর খেয়ে অত্রের কোনো পরিবর্তন হলো না, বরং আরো রেগে চিল্লিয়ে বলল, তুমি আমাকে মারো আর যাই করো, ভালোবাসো তোমাকে, তাই আজ তোমাকে আমার করিয়ে ছাড়বো, সেটা অবশ্য হোক বা জোর করে হোক। বলেই আবার হাত ধরে বিছানায় ফেলে দিল। দেখো অত্র, সবকিছুর একটা লিমিট থাকে। পাগল হয়ে গেছো তুমি। আমাকে যেতে দাও। আমি আদ্রিতার কাছে যাব। তোমার মাথা ঠিক নেই। রাগে তুমি জ্ঞান শূন্য হয়ে গেছো। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছে। যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। এখনো সময় আছে আভা, তুমি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করো। আমাকে আই লাভ ইউ বলো, নাহলে জোর করে স্বামীর অধিকার বুঝে নেব। দেখো অত্র, জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসা আসে মন থেকে, আর সেই ভালোবাসা আমার রাজ্যের জন্য ফিল হয়। যদি বলো বন্ধু হিসেবে ভালোবাসার কথা, তবে বলবো হ্যাঁ, অত্র বন্ধু হিসেবে আমি তোমাকে খুব ভালোবাসি।
বলে আত্র আভাকে বিছানার সাথে চেপে ধরে আভার বুকের উপর থেকে এক টানে ওনা সরিয়ে ফেলে। অত্র, আমি তোমাকে কখনো ক্ষমা করব না, ছাড়ো আমাকে, ভালো হচ্ছে না কিন্তু। বলে অত্রকে ধাক্কা দিতে থাকলো, কিন্তু অত্র আভার উপর থেকে এক চুলো নড়ল না। আভার খুব কান্না পাচ্ছে। তারপর আভা মা বাঁচাও বলে জোরে একটা চিৎকার দিতে অত্র আভার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আবার শত বাধা থাকা সত্ত্বেও অত্র আবার কোনো কথা শুনল না। শেষমেশ স্বামিত্বের অধিকার ফলিয়েই ফেলল। ভোর 4টা, আভা ফুপিয়ে কেঁদেই চলেছে। আবার কান্না শুনে অত্র বলল, আভা একবার কান্না বন্ধ করো, আমি ভুল কিছু করিনি, তোমাকে অনেক ভালোবাসে, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছে, যাতে তুমি কখনো ছেড়ে না যাও। আজ আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক পূর্ণতা পেয়েছে, এবার আমার বুকে এসো আর ঘুমিয়ে পড়ো। এটা বলে অভ্র আভাকে হাত ধরে টান দেয়। খবরদার বলছি, ছুবি না আমাকে। আর কিসের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলছিস? যেখানে স্ত্রীর অনুমতি ছাড়া তাকে টাচ করা নিষেধ, সেখানে তুই? ছি অত্র, তোর মুখ দেখতো আমার ঘৃণা হচ্ছে। একজন ধর্ষক আর তোমার মধ্যে কোনো তফাৎ নেই। আমার কি বলছো এসব? আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিজের করে পাওয়ার জন্য এসব করেছে। যদি সত্যি তুই আমাকে ভালোবাসতি, তাহলে আমার ইচ্ছার বিরুদ্ধে এসব করতে না, আমার ইচ্ছের মূল্য দিতে। আর কারো ইচ্ছের বিরুদ্ধে তার সাথে এসব করা ধর্ষণের সমান। সকাল হলে আমি এই বাসা ছেড়ে চলে যাব, কারণ তোর মতো একটা জঘন্য লোকের সাথে আমি একই বাসায় থাকা আমার পক্ষে সম্ভব নয়। সত্যি তুমি আমাকে মেনে নেবে না? কখনোই না, কান খুলে শুনে নে। আগে আমি তোকে বন্ধু হিসেবে ভালোবাসতাম, কিন্তু এখন শুধু ঘৃণাই করি। তোর মুখ দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো। তোমাকে আমার মুখ দেখতে হবে না, আর মরতে হবে না। আজ থেকে তুমি আর আমার মুখ দেখবে না। তোমার যদি মনে হয় আমি অন্যায় করেছি, তাই শাস্তিটা আমারই প্রাপ্য। এটা বলে অত্র ফ্রেশ হয়ে গাড়ির চাবি নিয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। অত্র চলে যাওয়ার কিছুক্ষণ পরে আভা উঠে ওয়াশরুমে চলে যায়। তারপর শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসে কান্না করতে করতে ভাবতে থাকে, কেন বারবার তার সাথে এমন হয়। প্রথমে যাকে ভালোবাসলো সে তাকে ভুল বুঝি দুনিয়া ছেড়ে চলে গেল, আর যাকে সবচেয়ে কাছের বন্ধু ভেবে নতুন করে বাঁচতে চাইলো সেও তার সাথে এরকম একটা কাজ করলো। তার বিশ্বাস ভরসা সব ভেঙে দিল। কিছুক্ষণ এভাবে থাকার পর আভা চেঞ্জ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে বেলকনিতে গিয়ে দাঁড়ায়, কিন্তু কোথাও সে শান্তি পাচ্ছে না। তার শুধু বারবার মনে হচ্ছে অত্র কিভাবে তার সাথে এসব করতে পারলো। এসব ভাবতে ভাবতে অনেকটা বেলা হয়ে যায়। এত বেলা হয়ে গেছে তবুও অত্র আর আভা নিচে নামছে না দেখে অত্রের মা ওদের ডাকতে উপরে আসে। আভা, অত্র, তোরা কোথায়? তাড়াতাড়ি খেতে আয়। রুমে ঢুকে কাউকে না দেখতে পেয়ে অত্রের মা অবাক হয়ে তারপর বেলকনিতে গিয়ে দেখে আভা দাঁড়িয়ে আছে। কি রে, কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? অত্রের মায়ের ডাকে আভা চমকে উঠে পেছনে তাকায়। কি রে, এভাবে তাকিয়ে আছিস কেন? আর তোর চোখ মুখ এমন লাগছে কেন? আর অত্র কোথায়? ওকে রুমে দেখছি না যে। অত্রের মায়ের প্রশ্ন শুনে আভা কি বলবে কিছুই বুঝতে পারছে না। আভা ভাবতে ভাবতে অত্রের মা আবার প্রশ্ন করে, কি রে, চুপ করে আছিস কেন? আসলে মা, আপনার ছেলে সকালে উঠে কোথায় যেন গেছে, আমাকে কিছু বলে যায়নি। কি বলিস? ও তো কখনো এরকম করে না। আর যত ইম্পর্টেন্ট কাজই থাকুক না কেন, ও ঠিকই আমাকে বলে যায়। আচ্ছা ঠিক আছে, তুই খেতে আয়। অত্র আসলে জিজ্ঞেস করা যাবে যে কোথায় গিয়েছিল। এটা বলে অত্রের মা নিচে চলে যায়। খাবার টেবিলে বসে আভার গলা দিয়ে খাবারই নামছে না, তবুও কোনো মতে অল্প একটু খেয়ে উপরে চলে আসে। আভা কিছুতেই নিজের মনকে শান্ত করতে পারছে না। অত্র কেন ওর সাথে এমন করলো? এদিকে সারাদিন চলে গিয়ে রাত হয়ে যায়, তবুও অত্র বাসায় ফেরে না। অত্রের মা এসে আভাকে বলে, মা, অত্র তোকে ফোন করেছিল নাকি? ও তো সারাদিন বাসায় ফিরলো না। কল দিচ্ছি, ফোন বন্ধ বলছে। আমার খুব চিন্তা হচ্ছে রে। ওর কোনো সমস্যা হয়নি তো? মায়ের কথা শুনে প্রথমে আভার এটা নিয়ে কোনো মাথা ব্যথা না থাকলেও এখন বেশ চিন্তা হচ্ছে। আভা কোনো রকম মাকে বুঝিয়ে সুঝিয়ে ঘুমোতে পাঠালো, আর আভা সারা রাত একটু ঘুমোতে পারল না। এখন শুধু অত্রের কথা মনে পড়ছে আভার। আসলে ওতে এভাবে নিজের জিদ ধরে রেখে অত্রের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই আভার। আভা অত্রের বিয়ে করাবো, আর বিয়ে হলো একটা পবিত্র বন্ধন, যেটা আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন। তাই সে চাইলে এই পবিত্র সম্পর্ক অস্বীকার করতে পারে না। আর আভার উপর অত্রের সব অধিকারই আছে। সকাল হয়ে গেল, এখনো অত্র বাসায় ফেরেনি। এখন আভার নিজেরই অনুশোচনা হচ্ছে, আর একটা হারানোর ভয় আভাকে তাড়া করে বেড়াচ্ছে। আমার নিজের ভুলের জন্য আমি রাজুকে হারিয়েছিলাম, এখন এই ভুলের জন্য অত্র আমার জীবন থেকে হারিয়ে যাবে না তো? না, এটা কিছুতেই হতে পারে না। আমার আগের ভুলটা শুধরানোর সুযোগ আমি পাইনি, কিন্তু আমার এই ভুলটা আমি ঠিকই শুধরে নিব।
যেভাবেই হোক অত্রকে আমি ফিরিয়ে আনবই। আমার মনের কোথাও এক কোণে আমি অত্রের জন্য ভালোবাসা অনুভব করতে পারছি। অত্র ঠিকই বলেছিল, সবার জীবনের প্রথম ভালোবাসা অনেকাংশেই পূর্ণতা পায় না, কিন্তু শেষ ভালোবাসা সারা জীবন রয়ে যায়। হ্যাঁ, আমিও শেষবারের মতো অত্রকে ভালোবাসতে চাই। এদিকে বাসার সবাই চিন্তিত, সবাই অত্রকে একের পর এক ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু অত্রের নাম্বার বন্ধ। অন্যদিকে আভার করুণ অবস্থা, সে অত্রকে ছাড়া কিচ্ছু ভাবতে পারছে না। বারবার শুধু অত্রের সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছে, আর সে এটাও বুঝতে পারছে অত্রকে ছাড়া এক মুহূর্ত থাকা তার পক্ষে সম্ভব না। তাই সে কান্না করছে আর বলছে, প্লিজ অত্র, একটাবার আমার কাছে ফিরে এসো। আমি কথা দিচ্ছি, আমি তোমার সব কথা রাখবো। এভাবে 3 দিন পার হয়ে যায়, তবুও অত্রের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। হঠাৎ দুপুরের দিকে আবার ফোনে একটা আননোন নাম্বার থেকে কল আসে। আভা কলটা রিসিভ করতে পাশ থেকে কেউ বলে ওঠে, হ্যালো, আপনি কি আভা বলছেন? জি, আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি অত্রের বন্ধু শুভ বলছি। আদ্রিতার কাছ থেকে আপনার নাম্বারটা নিলাম। আসলে ভাবি অত্র... কি হয়েছে অত্রের? কোথায় আছে ও? ও ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? আরে ভাবি, এত ভয় পাবেন না, ওর কিছু হয়নি। আপনাদের বাসা থেকে কিছুটা দূরে যে এতিমখানাটা আছে, অত্র ওখানেই আছে। আমাদের কারোর কথা শুনছে না, তাই প্লিজ আপনি আসুন। ওকে, আমি এক্ষুনি আসছি। ফোনটা কেটে দিতে আভা বাসা থেকে বের হয়ে যায়। তারপর একটা ট্যাক্সি নিয়ে ওই এতিমখানায় চলে যায়। গিয়ে দেখে সেখানে কোনো মিলাদের আয়োজন করা হচ্ছে, কিন্তু কিসের মিলাদ সেটা বুঝতে পারছে না। হঠাৎ এতিমখানার একটা গাছের নিচে আভা অত্রকে দেখে ছুটে গিয়ে অত্রের সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকে। হঠাৎ কেউ সামনে এসে দাঁড়াতে অত্র মুখ তুলে দেখায়, কিন্তু আভাকে দেখে আবার মুখটা নামিয়ে নেয়। তুমি এখানে? আর বাসার সবাই তোমার জন্য কত টেনশন করছে জানো? আমার মতো একটা চরিত্রহীনের জন্য এত টেনশন করার কি আছে? আর তুমি এখানে কেন এসেছো? অত কথা না বলে এখন চলো, আমার সাথে বাসায় যাবে। সবাই তোমার জন্য টেনশন করছে। না, আমি বাসায় যাব না। আমি চাই না আমার মুখ কেউ দেখে মরেছে বা বাসা ছেড়ে চলে যায়। দেখো, অত কথা আমি শুনতে চাই না। যেটা বলছি সেটা করো, চলো আমার সাথে। বলেই আভা অত্রের হাত ধরে টানতে থাকে। এমন সময় একটা হুজুর এসে অত্রকে বলল, চলুন, মিলাদের সব ব্যবস্থা করা হয়ে গেছে, এবার মিলাদ শুরু হবে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা চলুন। এটা বলে অত্র ওই লোকটার সাথে চলে গেল। আভাও অত্রের পিছে পিছে গিয়ে মিলাদে বসা লোকদের থেকে একটু দূরে দাঁড়ালো। মিলাদে বসে হুজুরটা অত্রকে জিজ্ঞেস করলো, এবার বলুন, মিলাদ কার নামে হবে? রাজ্য। দূর থেকে নামটা শুনেই আভা চমকে উঠে আর ভাবে অত্র রাজ্যের জন্য মিলাদ কেন দিচ্ছে। মিলাদ শেষ হলে অত্র আবার সেই গাছের কাছে গিয়ে বসে। আভা গিয়ে জিজ্ঞেস করে, তুমি রাজ্যের নামে মিলাদ কেন দিলে? আজ রাজ্যের মৃত্যুবার্ষিকী। কেন, তোমার মনে নেই? তুমি তো আমাকে বলেছিলে। অত্রের উত্তর শুনে আভা থমকে যায়। আজ রাজ্যের মৃত্যুবার্ষিকী, অথচ অত্রের কথা ভেবে ভেবে আমি এটা কিভাবে ভুলে গেলাম? তুমি যাকে ভালোবেসেছিলে এখন সে তোমার অতীত, আর আমি তোমার বর্তমান। আমি চেয়েছিলাম তোমার অতীতের সকল কষ্ট দূর করে তোমার পাশে থেকে তোমায় নিয়ে সুন্দর একটা সংসার সাজিয়ে দিতে। অবশ্য তুমি এসব বুঝবে না, তাই এখান থেকে চলে যাও। আমি তো একা যাব বলে আসিনি, তোমাকে সাথে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা তোমার জন্য টেনশন করে অসুস্থ হয়ে পড়েছে, তাই তাড়াতাড়ি বাসে চলো। কি, মা অসুস্থ? কোনো ছেলে যদি অতদিন ফোন বন্ধ করে নিখোঁজ হয়ে থাকে, তাহলে তার মা অসুস্থ হবে না? এখন অত কথা না বলে তাড়াতাড়ি বাসায় চলো। আমি তোমাকে নিয়ে এসেছি, আমি চাই তুমি এক্ষুনি আমার সাথে বাড়ি ফিরে যাবে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। আসছি নয়, এক্ষুনি আমার সাথে যেতে হবে। আরে তুমি গাড়ির কাছে যাও, আমি চাবি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। তারপর ওরা ওখান থেকে সোজা বাসায় চলে আসে। অত্র আভা বাসায় ফিরতে অত্রের মা দৌড়ে অত্রের কাছে এসে হাও মাও করে কান্না শুরু করে দিল। কোথায় গিয়েছিলি বাবা, কাউকে কিছু না বলে? তুই জানিস কত চিন্তায় ছিলাম আমরা। তোর বাবা তো অসুস্থ প্রায়, আবার তো খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে। মা এ দেখো, আমি ঠিক আছে। সরি মা, আমি আর এমন করবো না। তুমি কান্না থামাও প্লিজ। এই দেখো, কান ধরেছে। থাক, অনেক হয়েছে। খেয়েছিস? কেমন শুকিয়ে গেছে আমার ছেলেটা। আবা মা, তোরা টেবিলে গিয়ে বস, আমি তোদের খাবার দিচ্ছি। মা আপনিও বসুন, আমরা সকলে একসাথে বসে খাই। অনেকদিন পর আজ সবাই একসাথে খাবার খেল। আজ মনটা অনেক হালকা লাগছে আভার। অবশেষে ভালোবেসে ফেলেছে অত্রকে। কিন্তু অত্রর কি হলো? সবার সাথে হেসে হেসে কথা বললেও আভার দিকে ফিরেও তাকাচ্ছে না কেন? এসব দেখে আভা মনে মনে বলছে, ওকে,
একবার রুমে চলো, তারপর দেখছি। সবাই দুপুরের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে আসে। অত্র রুমে আসতে আভাও অত্রের পিছু পিছু রুমে চলে আসে। রুমে ঢুকিয়ে আভা পেছন থেকে অত্রের হাত ধরে সামনে ঘুরিয়ে অত্রের কলার ধরে বলে, কি সমস্যা কি তোমার? আমাকে ইগনোর করছো মনে হচ্ছে। দেখি আপা, ছাড়ো আমাকে, আমি ফ্রেশ হব। না, আগে বলো, আমার উপর রেগে আছো? আভা, সেদিনের ভুলের জন্য আমি সরি। আমার তখন এমন করা উচিত হয়নি, একটু বেশি অধিকার দেখিয়ে ফেলেছিলাম। আসলে অধিকার শুধু তার উপরে দেখানো যায় যে আপন মনে করে। যাই হোক, আমার এই ভুলের জন্য তুমি প্লিজ এই বাসা ছেড়ে যেও না, কারণ বাবা মা তোমাকে নিজের মেয়ের মতো মনে করে। তাই তুমি যদি এইভাবে বাসা ছেড়ে চলে যাও তাহলে তারা খুব কষ্ট পাবে। আমি যতই খারাপ হই, আমার বাবা মা কিন্তু খারাপ না, তাই অন্তত তাদের কথা ভেবে এখানে থেকে যাও। আমি কথা দিচ্ছি, এখন থেকে আমি আর কখনো তোমাকে বিরক্ত করতে আসবো না। কথাগুলো বলেই আভাকে সরিয়ে দিয়ে অত্র ওয়াশরুমে চলে গেল। অত্রের এমন ব্যবহারে আভা তো আকাশ থেকে পড়ল। আভা একটা মুচকি হেসে বলল, বুঝেছি, আমার বরটা আমার উপর অভিমান করেছে। ওকে, দোষ যখন আমি করেছি তাহলে অভিমানটাও আমি ভাঙাবো। অত্র ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ল। আভা ফ্রেশ হয়ে এসে দেখে অত্র কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। এটা দেখে আভার মাথায় একটু দুষ্ট বুদ্ধি চেপে গেল। সে গিয়ে টুপ করে অত্রের বুকের উপর শুয়ে পড়ল। এই কি করছো? আমি অত্র, তোমার বিছানা না, সরো আমার উপর থেকে। কেন? সেই দিন তো বলেছিলে আভা এখন আমার বুকে এসে শুয়ে ঘুমিয়ে পড়ো। সেদিনের ভুলের জন্য তো আপনার কাছে হাত চাপড়ে ক্ষমা চেয়েছে, এখন কি আপনার পা ধরে ক্ষমা চাইতে হবে? পা ধরে ক্ষমা চাইতে হবে না, আপাতত একটু আদর করে দিলেই চলবে। কি? অত্র অবাক হয়ে আভার দিকে তাকিয়ে আছে, আর আভা এই ফাঁকে অত্রের ঠোঁটে একটা চুমু দিয়ে দৌড়ে আদ্রিতার রুমে চলে গেল। এদিকে অত্রের মাথায় কিছুই ঢুকছে না। সে শুধু ভাবছে আবার হলোটা কি? সেদিনের ঘটনায় মানসিক আঘাত পেয়ে আভা পাগল টাগল হয়ে গেল নাকি? কি সব উল্টোপাল্টা কাজ করছে, আবার লজ্জা পেয়ে কোথায় চলে গেল? এসব ভাবতে ভাবতে অত্র ঘুমিয়ে পড়ে। আভা আর অত্রের সামনে আসেনি। পরের দিন সকালে অফিস যাওয়ার আগেও অত্র আভাকে দেখতে পেল না। কি ব্যাপার, কাল রাতে একটা চুমু দিয়ে মেয়েটাকে অদৃশ্য হয়ে গেল নাকি? এসব ভাবতে ভাবতে অত্র অফিসে চলে যায়। অন্যদিকে আভা আদ্রিতার সাহায্য নিয়ে ওদের বাসার ছাদ ঠিক অত্রের মতো করে সাজায়। আজ আভা তার মনের কথা বলবে। অত্রকে সে আর কিছুতেই নিজের থেকে দূরে রাখবে না। এভাবে সারাদিন কেটে যায়। রাতে খাবার টেবিলে অত্র আভাকে দেখতে পেল না। জিজ্ঞেস করতে আদ্রিতা বলে, ভাবি ভাইয়া আগেই খেয়ে নিয়েছে। তারপর আর কেউ কোনো কথা বলেনি। খাওয়া শেষ করে যে যার মতো নিজেদের রুমে চলে যায়। যাওয়ার সময় অত্র আদ্রিতাকে ডেকে বলে, তোর ভাবিকে যেয়ে বল আমি তার জন্য রুমে অপেক্ষা করছি। কেন? বউকে ছাড়া ভালো লাগছে না নাকি? মার খাবি, যা বলছি তাই কর। অত্র আভার জন্য অপেক্ষা করছে, কিন্তু তার আসার কোনো নামগন্ধ নেই। একটু পর আদ্রিতা দৌড়ে এসে বলে, ভাইয়া ভাবির কি যেন হয়েছে, তুই তাড়াতাড়ি চল। কি কি বলছিস তুই? আভা কোথায়? ভাইয়া ভাবি ছাদে আছে। আর 1 মিনিটও না দাঁড়িয়ে অত্র ছাদে ছুটে যায়। ছাদে গিয়ে আভাকে দেখে তো অত্র হা হয়ে যায়। এ কাকেই দেখছে সে? লাল টুকটুকে শাড়ি পরে, ঠোঁটে লাল লিপস্টিক, চোখে হালকা কাজল, খোলা চুলে আভাকে একদম পরীর মতো লাগছে। চারদিক তাকিয়ে দেখলো সেদিনের মতো খুব সুন্দর করে ছাদটা সাজানো হয়েছে। অত্রের সামনে এসে আভা বলে, ভালোবাসি অত্র, হ্যাঁ আমি সত্যিই তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি সেই দিন আমার থেকে দূরে না গেলে হয়তো কখনোই আমি এটা বুঝতে পারতাম না। বন্ধুত্বের মধ্যে দিয়ে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝতেই পারিনি। অত্র, আমিও ওই 4টার মতো হাজারো অভিমানে তোমার বুকে মুখ লুকাতে চাই। তোমার অন্ধকার মনের আকাশটাতে আলোকিত করতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ? হবে কি আমার সেই ভালোবাসা? এবার অত্র আর আভার উপর অভিমান করে থাকতে পারল না। এক টানে আভাকে নিজের বুকে টেনে নিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলল, সেই সুযোগ তো তোমাকে কবে দিয়ে দিয়েছে, কবে তো শেষ ভালোবাসা হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আজ আমাদের বৈবাহিক সম্পর্কটা পূর্ণতা পেল। শুধু এই জন্মে নয়, এরপরে যদি শত জন্ম থাকে তবে সেখানেও তুমি হবে আমার শেষ ভালোবাসা। এটা বলে অত্র আভাকে পাঁজা কোলে নিয়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। আভা লজ্জা মাখা মুখে অত্রের দিকে তাকিয়ে আছে। তাহলে আজ আমাদের দ্বিতীয় বছরটা করিয়ে ফেলে, কি বলো?
আভার দিকে তাকিয়ে চোখ মেরে মুচকি হাসি দিয়ে বলে, তবে একটা সমস্যা আছে। কি সমস্যা? রুমে গিয়ে আগে ফুলদানিটা সরিয়ে রাখতে হবে। কেন? কারণ তোমার এই নরম হাতের চড়থাপড় সহ্য করতে পারবো, কিন্তু ফুলদানির বাড়ি সহ্য করা ইম্পসিবল। কি বললে তুমি? এটা বলেই আভা অত্রের বুকে কয়েকটা কিল ঘুষি দিয়ে আবার অত্রের বুকে লজ্জায় মুখ লুকালো। আর এইভাবে শত মান অভিমানের পরে পূর্ণতা পেল তাদের শেষ ভালোবাসা।
Thank you.